এখন কি দেখতে পাচ্ছেন একটু কেউ একজন বলেন, মুখে বলেন, ওভার দ্য ভয়েস ওভার। যে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিডি ডিজিটাল হিরো। ওকে ফাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বি ডিজিটাল হিরো। ওকে ফাইন, আমাদের ডিজিটাল হিরো হওয়া দরকার, কিন্তু মেয়েরা কি করবে? হিরোইন হবে, রাইট? ইয়েস না, মেয়েরা হিরো হবে, রাইট? ওকে ফাইন, আমাদের ক্লাস এখানে শুরু হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বি ডিজিটাল হিরো আমাদের হচ্ছে একটা ট্যাগ লাইন বলেন বা মোটো বলেন, যাই কিছু বলেন, ডিজিটাল হিরো হতে হবে। ডিজিটাল এরাতে বসবাস করবেন, তো ডিজিটাল হিরো হতে হবে। ডিজিটাল যেগুলো হতে হবে, মেবি আপনি ভিলেন হতে পারেন, হিরো হতে পারেন, হিরোইন হতে পারেন, আপনি ডিজিটাল এন্টারপ্রেনার হতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার, আপনি ডিজিটাল হতে হবে, কারণ ডিজিটাল যুগে ডিজিটাল এরাতে আপনি ডিজিটাল কিছু জানতেই হবে। সো সেই ক্ষেত্রে আমরা শিখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে কি বোঝায়? সোশ্যাল মিডিয়া কোনগুলো? এগুলোর মাধ্যমে যে আমাদের মার্কেটিং প্রসেসটা করে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আর এর চেয়ে সহজ কোনো বলার কোনো প্রয়োজন নাই। আমি গদ বাঁধা সঙ্গ দিতে চাচ্ছি না। অর্থাৎ সোশ্যাল মিডিয়াগুলোকে ইউজ করে যে মার্কেটিং পলিসিগুলো বা প্রসেসগুলো চালানো হয় সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখন কি ভাবে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো করে থাকি বা আমার সোশ্যাল মিডিয়া গুলো কি যদিও আমরা জানি এটাকে আসলে মার্কেটিং ক্ষেত্রে ইউজ করা হয় নাকি আমরা এমনিতে ইউজ করি, সেটা আমরা জানবো আজকে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং গুলো আমরা একটু দেখে নেব। সবার প্রথমে চলে আসবে ফেসবুক মার্কেটিং, অর্থাৎ ফেসবুকের মার্কেটিং একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা অংশ। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। সো ইনস্টাগ্রাম মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং আরেকটা উৎস। টুইটার মার্কেটিং, সো এটাও সোশ্যাল মার্কেটিং একটা অংশ। তারপর হচ্ছে ইউটিউব মার্কেটিং, তারপর হচ্ছে লিঙ্কডইন মার্কেটিং, তারপর হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং, তারপর হচ্ছে মেসেঞ্জার মার্কেটিং, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং। যদিও সকলগুলোর সাথে আপনারা অনেকে পরিচিত, আবার অনেকে অপরিচিত থাকতে পারেন, অনেকে সবগুলোর নাম আগে শুনে থাকবে, অনেকে আবার মনে করতেছে আচ্ছা এগুলো মার্কেটিং, আমি তো এগুলোর অনেকটি নামই শুনি নাই। হ্যাঁ, হতেও পারে। যখন আমি প্রথম শুনেছিলাম তখন লিঙ্কডইন যে মার্কেটিংটা বা পিন্টারেস্ট মার্কেটিংটা, দুইটা আমার কাছে একটা অদ্ভুত লাগছিল। আচ্ছা, লিঙ্কডইন নামে কিছু আছে, পিন্টারেস্ট নামে কিছু আছে, আবার মার্কেটিং এ বটে। হ্যাঁ, আচ্ছা। এগুলো হচ্ছে আমাদের সোশ্যাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে সোর্স গুলো আছে এগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এন্ড মোস্ট পপুলার হচ্ছে ফার্স্ট ওয়ান ফেসবুক, দেন আমাদের ফার্স্ট যে রোতে আছে ওই রোর শেষটা ইউটিউব মার্কেটিং। এছাড়া আমাদের সবগুলো ইম্পর্টেন্ট, এর মধ্যে সোশ্যালি অ্যাক্টিভ থাকে সবাই, অনলাইনে অ্যাক্টিভ থাকে শুধু ফেসবুক মার্কেট বেশি থাকে, দেন ইউটিউব থাকে, অনেক ইনস্টাগ্রাম থাকে, টুইটারে থাকে। টুইটারে বাংলাদেশে খুবই ভেরি ফিউ পার্সন টুইটারে অ্যাক্টিভ থাকে। তারপর আমাদের লিঙ্কডইনে খুবই কম পার্সন যারা প্রফেশনাল তারা থাকে। পিন্টারেস্টও এরকম, যাদের ওয়েবসাইট আছে বেশি তারা পিন্টারেস্ট থাকার চেষ্টা করে। ওয়াও, মেসেঞ্জার না হলে তো অনেকে চলেই না। তারপর হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপও যারা একটু মোর প্রফেশনাল তারা মেসেঞ্জার ইউজ করতে চায় না, তারা চায় একটু হোয়াটসঅ্যাপে চলে যায়। তারপরও সমস্যা নেই, যে যেটা কমফোর্ট ফিল করে। সো কাজে এই হচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়া উৎসগুলো। এইগুলোর মাধ্যমে আমরা যে আমাদের পণ্য বা সেবা বা যাই কিছু বলি, এটাকে যদি আমরা এইগুলোর মাধ্যমে প্রমোট করতে চাই বা আমাদের সবটাকে ট্রেডিশন থেকে যখন অনলাইনে নিয়ে আসি, এইগুলোর মাধ্যমে নিয়ে আসতে হবে, আদারওয়াইজ আমাদের পসিবল না। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমাদের এইগুলো পার্টগুলো আছে, এই পার্টগুলোর মাধ্যমে আমরা প্রথমে জানবো। এই পার্টগুলোর মধ্যে সবচেয়ে প্রথম গুরুত্ব হচ্ছে ফেসবুক মার্কেটিং। আর ফেসবুক মার্কেটিংটা আমাদের সর্বপ্রথমে জানতে হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ একটা ভালো একটা জায়গা দখল করে আছে হচ্ছে ফেসবুক মার্কেটিং। সো একটা ফেসবুক মার্কেটিং আমাদের যদি ভালো করে জানি তাহলে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ অলমোস্ট আমাদের ধরে যে 40% আমরা আইডিয়া পেয়ে যাচ্ছি। সো আমাদের ফেসবুক মার্কেটিং সবচেয়ে ইম্পর্টেন্ট। তো ফেসবুক মার্কেটিং কি? ফেসবুক মার্কেটিং হচ্ছে অর্থাৎ ফেসবুকের থ্রুতে আপনি মার্কেটিং যে কাজগুলো করতে পারবেন সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আমি আবার বলেছি, ফেসবুকের থ্রুতে আপনি যে পণ্য বা সেবাটা যতটুকু প্রমোট, সেলস বা লিড জেনারেশন যাই কিছু করতে পারেন না, ওটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুকের থ্রুতে যা কিছু করবেন পণ্য বা সেবা, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। এখন ফেসবুক মার্কেটিং কিভাবে করা হয়, কি মাধ্যমে হতে পারে? ফেসবুক প্রোফাইল হতে পারে, ফেসবুক গ্রুপ অথবা কমিউনিটি, অথবা হতে পারে ফেসবুক বিজনেস অথবা পার্সোনাল পেজেস। দেখেন আমরা যারা এখন ফেসবুক ইউজ করি, মেবি আমাদের মোস্ট অফ ইউ, মেবি অল অফ ইউ, আপনারা সবাই ফেসবুক ইউজ করেন।
তো ফেসবুক যেহেতু ইউজ করেন, লিস্ট এতটুকু আইডিয়া হয়ে গেছে ফেসবুকে কি কি আছে ফিচার্স। আমাদের একটা প্রত্যেকের নিজস্ব একটা পার্সোনাল প্রোফাইল থাকে, যেটা আমরা আমাদের নিজস্ব আইডেন্টি প্রকাশ করে প্রোফাইল। তারপর ফেসবুকে আমরা আর কি দেখতে পাই, বিভিন্ন গ্রুপ বা কমিউনিটি দেখতে পাই। তারপর আমাদের যারা আরো একটু মোর প্রফেশনাল, তারা তাদের বিজনেস এর একটা পেজ তৈরি করে, অথবা যারা একটু পাবলিক ফিগার হয়ে যায়, তারা তাদের পার্সোনাল পেজ খুলে থাকে। এই হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমাদের আমাদের পণ্য, সেবা অথবা নিজেদেরকে প্রমোট করার মাধ্যম হচ্ছে এই তিনটা মাধ্যম। আর এই তিনটা মাধ্যমের মাধ্যমে যখন আমরা পণ্য বা সেবাকে মার্কেটিং এর ক্ষেত্রে ইউজ করবো, তখন সেটা হয়ে যাবে ফেসবুক মার্কেটিং। ফেসবুক এই তিনটা সুবিধা দিয়েছে। এখন বলতে পারেন সবগুলোকে ইম্পর্টেন্ট কি সেম? অবশ্যই না। যদিও বিগত একটা ক্লাসে আমি বলেছিলাম এগুলোর গুরুত্ব হচ্ছে প্রথমে 10% ফেসবুক প্রোফাইলে, তারপর হচ্ছে গ্রুপ বা কমিউনিটি হচ্ছে 20%, আর পেজ সেটা হচ্ছে 70% ইম্পর্টেন্ট। যদি 100% যদি এই তিনটা সেক্টরকে বন্টন করতে চাই, তাহলে আমার প্রথমে দিতে হবে প্রোফাইলকে 10% গুরুত্ব দিতে হবে, কমিউনিটি বা গ্রুপকে 20%, আর বাকি যে 70% আছে সেটা আমরা পেজে দেব। অনেকে বলতেছে ওয়াও, 70% যদি পেজে হয় তাহলে সরাসরি চলে যাও, পেজ নিয়ে কাজ করব, কোনো গ্রুপ দরকার নাই, কোনো প্রোফাইল দরকার নাই। নো ম্যান, ওইগুলা ছাড়া এটা সম্ভব না। সো কাজে তিনটারে গুরুত্ব আছে। তারপরও প্রমোটিং এর ক্ষেত্রে সবচেয়ে ইউজেবল হয় আমাদের পেজটা, ঠিক আছে? এছাড়া আমাদের গ্রুপটা অনেক ক্ষেত্রে কাজে দেয়। এগুলো সম্বন্ধে বিস্তারিত একটা ক্লাসে অনেক থিওরিটিক্যাল বলেছি। আহ, আজকে আমি নাই বলি, আপনারা কি মনে করেন আজকে বলা উচিত? এনিওয়ান রেসপন্স? জি ভাই। একটু নামটা বলবেন। ভাই আফজল চৌধুরী জীবন। আচ্ছা ঠিক আছে, আব্দুল চৌধুরী জীবন। আচ্ছা ঠিক আছে। বিগত একটা ক্লাসে আমি এই সময় থিওরি অনেকক্ষণ বকবক করেছি, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বকবক করেছিলাম। আপনি কি ছিলেন ওই ক্লাসে? জি ভাই। আচ্ছা তারপর একটু শর্ট ক্লিপ আবার রিক্লিপ করলে ভালো হতো আর কি। সবাই তো ছিল না, এই জন্য বলছিলাম। ওকে ফাইন। ওকে ফাইন, আমাদের ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার পণ্য বা সেবাটাকে যখন সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসবো, তখন এই সোশ্যাল মিডিয়ার ফেসবুকে নিয়ে আসবো, তখনই আমাদের ফেসবুক মার্কেটিং হয়ে যাচ্ছে। অর্থাৎ ফেসবুক মার্কেটিং ক্ষেত্রে আমরা এই তিনটা সেক্টর, একটা হচ্ছে ফেসবুক প্রোফাইল, যেটা আমাদের পার্সোনাল প্রোফাইল বলা হয় একটা। দ্বিতীয় হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ বা কমিউনিটি, দ্বিতীয়টা। আর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফেসবুক বিজনেস অথবা পার্সোনাল পেজ। এই তিনটার মাধ্যমে আমরা ফেসবুক মার্কেটিংটা করতে পারি। প্রথমে চলে আসে আমাদের ফেসবুক প্রোফাইল। এই ফেসবুক প্রোফাইলে গুরুত্ব হচ্ছে শুধুমাত্র দিয়েছি 10% গুরুত্ব। 100% মধ্যে শুধুমাত্র 10% গুরুত্ব আপনার মার্কেটিং ক্ষেত্রে। কেন 10% গুরুত্ব আমি বলছি? কারণ ফেসবুক প্রোফাইলটা থাকে কি, আপনার নিজস্ব একটা প্রোফাইল থাকবে। আপনার নিজস্ব একটা প্রোফাইল মানে কি, আমি যদি মিস্টার রহমান হই, তাহলে মিস্টার রহমান সংক্রান্ত এখানে তথ্য থাকবে। অর্থাৎ মিস্টার রহমানের ছবি থাকবে, মিস্টার রহমানের পোস্ট থাকবে, মিস্টার রহমানের ইমোশন, আবেগ, ভালোবাসা, কোথায় ঘুরতে গেছে, ট্রাভেলিং কোথায় কি করতে গেছে, এইগুলো থাকবে। এটার মধ্যে যদি মিস্টার রহমান যদি পণ্য ঢোকাই দেয়, মানুষ কিন্তু কনফিউজ হয়ে যাবে, আচ্ছা মিস্টার রহমান কি পণ্য নাকি পার্সন? সো কাজে এখানে মার্কেটিং জিনিসটা প্রোফাইলের মাধ্যমে রান করা যায় না। এখন বলতেছে যেহেতু প্রোফাইলের মধ্যে রান করা যায় না, বা রান করা, হ্যাঁ রান করা যায় কিন্তু ঠিক না, মানুষ অন্যভাবে নেয়, এটাকে প্রফেশনাল হিসেবে নেয় না, ঠিক আছে? এটাকে গদ বাঁধা, অথবা একটা উইয়ার্ড লাগে না দেখতে, মানে একটু প্রোফাইলের মাধ্যমে আপনি কি করতেছেন, আপনার পণ্যকে দেখাচ্ছে, আপনার প্রোফাইলে থাকবে আপনার সংক্রান্ত তথ্য থাকবে, আপনার হ্যাশট্যাগ বা আপনার সব মানে আপডেট থাকবে। এখানে যদি পণ্য বা বিজনেস সেবা ঢুকাই দেন, তাহলে এটাকে আপনার প্রোফাইল মনে হয় না, এটাকে মনে হয় যে একটা বিজনেস প্রোফাইল। সো কাজে এখানে থাকবে আপনার সবকিছু। কেন আমি 10% দিয়েছি? হ্যাঁ, অবশ্যই 10% গুরুত্ব আছে। ফেসবুক প্রোফাইল কি করে? ফেসবুক প্রোফাইল সাপোর্ট করে কোনো একটা গ্রুপে জয়েন হতে। অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইল যদি না থাকে, তাহলে তো আপনি কোনো একটা গ্রুপে জয়েন হতে পারবেন না। ফেসবুক প্রোফাইল যদি না থাকে, তাহলে তো আপনি বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন না, কাউকে ফলো করতে পারবেন না, কোনো কিছু সার্চ দিয়েও পাবেন না। এর জন্য ফেসবুক প্রোফাইলটা দরকার। হ্যাঁ, আরেকটু দরকার হচ্ছে যখন প্রথমত আপনি পেজ ক্রিয়েট করবেন, অথবা হ্যাঁ পেজ ক্রিয়েট করবেন, পেজটাকে ফলোয়ার বাড়ানোর জন্য তো
প্রোফাইলে শেয়ার করতে হবে। আপনার যদি প্রোফাইল যদি না থাকে কোথায় শেয়ার করবেন? অবশ্যই প্রোফাইল থাকতে হবে। পেজটাকে ফলোয়ার বাড়ানোর জন্য, লাইক বাড়ানোর জন্য প্রোফাইলে শেয়ার করবেন। আমরা যারা নতুন নতুন পেজ খুলি তখন নিজের প্রোফাইলে শেয়ার করে থাকি। এতে করে কি কিছু আমি অর্গানিক কিছু ফলোয়ার নিয়ে আসতে পারি। ঠিক আছে? এছাড়াও আমরা বিভিন্ন গ্রুপে জয়েন হতে পারি। গ্রুপে জয়েন হতে পারে প্রোফাইল দরকার অথবা একটা পেজ দরকার। দুই ভাবে জয়েন হয়ে যায়। একটা পেজের মাধ্যমে আর একটা হচ্ছে প্রোফাইলের মাধ্যমে। তো আমরা তো প্রোফাইল তো অবশ্যই লাগতেছে বিভিন্ন গ্রুপে জয়েন হতে। ইভেন গ্রুপ ক্রিয়েট করার ক্ষেত্রেও প্রোফাইল প্রয়োজন। আবার পেজ আমরা বিভিন্ন পেজের মাধ্যমে বিভিন্ন গ্রুপে জয়েন হতে পারি, কিন্তু পেজ তৈরি করার জন্য অবশ্যই প্রোফাইল দরকার। অর্থাৎ গ্রুপ এবং পেজকে লিড দেওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে বিজনেস প্রোফাইলটা। আমাদের বিজনেস প্রোফাইল না, পার্সোনাল প্রোফাইলটা দরকার। অর্থাৎ কমিউনিটি অথবা গ্রুপকে রান করার জন্য অথবা পেজকে রান করার জন্য আমাদের দরকার পড়ে প্রোফাইলটা। এছাড়া এছাড়া এর বেশি কাজ প্রয়োজন পড়ে না, কারণ এর বেশি কাজ প্রয়োজন পড়ে না আমাদের প্রোফাইলটা। এইগুলো আমাদের প্রোফাইলটা, অর্থাৎ ওই দুইটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের প্রোফাইলটা। এছাড়া আপনি করতে পারবেন, আপনি বিজনেস করতে পারবেন, কিন্তু এটা প্রফেশনালিজম বজায় না, বজায় রাখে না। কেন? আমাদের পেজ বা গ্রুপের মধ্যে যা যা করা যায় বিজনেস প্রোফাইল দিয়ে করা যায় না। একটু পরে বুঝতে পারবেন কি কি করা যায়, কি কি করা যায় না। এটাকে 10% গুরুত্ব দেওয়া হচ্ছে। দেন চলে আসছে আমাদের ফেসবুক গ্রুপ বা কমিউনিটি। ফেসবুক গ্রুপ কেন মার্কেটিং ক্ষেত্রে কতটা গুরুত্বটুকু? আমরা কিন্তু অনেকেই ফেসবুক গ্রুপে জয়েন হই। একটা কমিউনিটি থাকে, মানে একটা মানে কি একটা টিম থাকে, একটা বড় একটা পরিবার হয়ে যায় একটা কমিউনিটির মধ্যে, গ্রুপের মধ্যে। এই গ্রুপের মধ্যে কি একই ক্যাটাগরি পার্সন বেশি থাকবে। ফেসবুক গ্রুপটা কেন গুরুত্বপূর্ণ মার্কেটিং ক্ষেত্রে? মনে করেন একটা গ্রুপে আপনি জয়েন হলেন। ফেসবুক গ্রুপটা কি আপনি গ্রুপ ক্রিয়েটও করতে পারেন অথবা জয়েন হতে পারেন। এখানে আপনি ফেসবুক গ্রুপ ক্রিয়েটও করতে পারবেন অথবা অন্য কোনো গ্রুপে জয়েন হতে পারবেন। তাহলে আমরা দুই ভাবে ফেসবুক গ্রুপকে ইউজ করতে পারি। এক, নিজেরা ক্রিয়েট করে অথবা অন্য গ্রুপে জয়েন হয়ে। যখন অন্য গ্রুপে জয়েন হবো অথবা নিজেরা ক্রিয়েট করব, নিজেরা ক্রিয়েট করলে দেখা গেছে কি এটাকে একটু বিল্ড আপ করতে হবে, একটু বড় করতে হবে। বড় করলে দেখা গেছে আস্তে আস্তে পরিবার সদস্য বাড়বে, হওয়ার পর দেখা গেছে কি আপনি অনেক হিউজ পরিমাণ পার্সন পেয়ে যাবেন। যেমন মনে করেন একটা ফেসবুক গ্রুপে আপনি সহজে, অনেক গ্রুপ আছে বাংলাদেশে, অনেক গ্রুপ আছে 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ মেম্বার আছে। ইভেন দেখা গেছে 10 লক্ষ এমন পরিবার মেম্বার আছে যেগুলো ফেসবুক গ্রুপে। এখন আপনার পণ্যটা সাধারণত প্রোফাইলে যদি শেয়ার করতেন, বড় জোর আপনার ফ্রেন্ড ফলোয়াররা জানতো, আর ফ্রেন্ড ফলোয়াররা সবাই নাও কিনতে পারতো। বড় জোর 1000 আপনার 5000 ফ্রেন্ড থাকতে পারবে, আর ফলোয়ার আপনার এত বেশি থাকবে না। বড় জোর 5-10 হাজার থাকবে। সর্বমোট অনেক আবার দেখা গেছে 100 ফ্রেন্ড থাকে না। তো সেখানে তো বিজনেস করতে পারবে না। কিন্তু একটা বিজনেস ফেসবুক গ্রুপে যদি যান, আপনি সহজেই পেয়ে যাচ্ছেন 1 থেকে 2 লক্ষ পার্সন, অথবা কম করে পেলেও 5,000 10,000 পার্সন থাকে। তো এত পার্সনকে একসাথে পেয়ে যাচ্ছে। আপনি যদি ওইখানে যদি আপনার পণ্যটা বা সেবা সংক্রান্ত যদি একটা পোস্ট করেন, আপনি ধরতে পারেন এই গ্রুপে এটলিস্ট 10%, যদি আমি ধরে নিলাম আপনি 10,000 সদস্যর একটা গ্রুপে পোস্ট করেছেন। এটলিস্ট 10% পিপল তো আপনার পোস্টটা দেখবে। আপনি 10% না হোক, যদি 10,000 যদি আমরা 1% যদি ধরি তাহলেও তো হচ্ছে কত? 100 100 মানুষ হলো আপনার পোস্টটা দেখবে। তাহলে গ্রুপটা মার্কেটিং ক্ষেত্রে কতটা সাপোর্ট দিচ্ছে? আপনি একটা পোস্ট করছেন, ইজিলি 100 মানুষ আপনাকে পেয়ে যাচ্ছে, আপনার পণ্যটা সম্পর্কে ধারণা পেয়েছে। এখান থেকে যদি 100% থেকে যদি 1% যদি আমি কাউন্ট করি মানে বায়ার হিসেবে, তাহলে একটা হলে কাস্টমার পেয়ে যাচ্ছে ইজিলি ফেসবুকের পোস্টের মাধ্যমে, উইথআউট মানে আপনার অ্যাডভার্টাইজমেন্ট, কোন বিজ্ঞাপন ছাড়াই কি আপনি একটা কাস্টমার পেয়ে যাচ্ছেন। তাহলে আপনি এমন গ্রুপে যদি জয়েন হয়ে যান যে গ্রুপে 1 লক্ষ সদস্য বা 2 লক্ষ সদস্য, তাহলে এত পিপল একসাথে পেয়ে যাচ্ছেন। এত পিপলের সাথে কানেক্টিভিটি আপনার হবে। কানেক্টিভিটি যদি হয়, প্রোডাক্টিভিটি তো অবশ্যই হবে। একটা কথা আছে, কানেক্টিভিটি ইজ দ্য প্রোডাক্টিভিটি। সো তাহলে আপনি এত গ্রুপে জয়েন হয়ে যাচ্ছেন, তাহলে এতজন পিপলের সাথে একটা এস্টিমেটেড বা অথবা একটা ধরা যায় যে আপনি তাদের সাথে একটা কানেক্টেড হওয়ার একটা প্রবাবিলিটি এখানে ক্রিয়েট হয়ে যায়। যে আপনাকে ওইখানে সাবমিট করতে পারবেন, আপনার পণ্যকে সাবমিট করতে পারবেন, ইভেন আপনার সেবা ওইখানে সাবমিট করতে পারবেন। যদি ওই বড় একটা গ্রুপে আপনি জয়েন হয়ে যদি পোস্ট করেন, তাহলে দেখা গেছে একসাথে অনেক পার্সন, টার্গেটেড পার্সন পেয়ে যেতে পারেন। ওইখান থেকে আপনার কি লিডের রূপান্তর হয়ে আপনার আগে কাস্টমার রূপান্তর হতে পারে। দেখা গেছে ইজিলি আপনি পেয়ে যাচ্ছেন, যেটা বাস্তবে আপনার প্রোফাইলের মাধ্যমে সম্ভব নয়। দ্বিতীয়ত ট্রেডিশনাল মার্কেটিং এও সম্ভব নয়। ট্রেডিশনাল মার্কেটিং একসাথে 1 লক্ষ মানুষের সাথে আপনি কানেক্টেড হতে পারবেন না। বড় জোর 200-300 পার্সন আপনার দোকানে আসবে।
কিন্তু এই গ্রুপের মাধ্যমে, এই কমিউনিটির মাধ্যমে নির্দিষ্ট ক্যাটাগরি। হ্যাঁ, আরেকটা সুবিধা হচ্ছে, গ্রুপের আরেকটা সুবিধা হচ্ছে, গ্রুপ কিন্তু একটা নির্দিষ্ট সেক্টর হয়ে থাকে। যেমন মনে করেন নির্দিষ্ট সেক্টর কেন হয়ে থাকে দেখেন, যারা রূপচর্চা পছন্দ করে তারা কিন্তু রূপচর্চার গ্রুপে জয়েন হবে, তারা কিন্তু ওই ক্রিকেট ফুটবল ওইখানে গিয়ে জয়েন হবে না। অথবা যারা মনে করেন গ্রাফিক ডিজাইন করে, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করে, গ্রাফিক ডিজাইন যাদের ভালো লাগে তারা কিন্তু গ্রাফিক ডিজাইনের গ্রুপগুলো কোথায় আছে ওই পার্সন ওই গ্রুপগুলোকে খুঁজে খুঁজে বের করে ওই গ্রুপের সাথে জড়িত হয়। যারা ইংরেজি শিখতে চায়, ইংরেজি শেখার কিছু গ্রুপ আছে, ওই গ্রুপের সাথে যুক্ত হতে চাই। তার মানে কি আমি যে গ্রুপে ঢুকছি যাচ্ছি, আমি জানি এই গ্রুপটা আসলে কোন ক্যাটাগরি, আসলে কোন ধরনের পিপল ওইখানে বেশি থাকবে। যেমন স্বাভাবিকভাবে ইংলিশ যারা শিখতে চায় বা ইংরেজি শিখতে চায় তারা তো ওই আরবি যারা শিখতে চায় তারা কিন্তু ইংলিশ গ্রুপে জয়েন হতে চাইবে না, অথবা তাকে জয়েন করলেও কিন্তু সে থাকবে না, সে লিভ নিয়ে নেবে। অথবা যারা মনে করে আপনার ওই খেলাধুলা নিয়ে একটু ব্যস্ত থাকে, খেলাধুলা পছন্দ করে। এখন আমি খেলাধুলা পছন্দ করি না, কেউ আমার একটা ফ্রেন্ড ইনভাইট করে জয়েন করে দিল, কিন্তু আমি ওই গ্রুপে থাকবো না, কারণ আমি ২ দিন পরে এখান থেকে লিভ নিয়ে নিব। কারণ আমার এই খেলাধুলা পোস্ট আমার পছন্দ না, আমি থাকবো না। তার মানে কি গ্রুপগুলো থাকে, একটা নির্দিষ্ট কমিউনিটি থাকে যেখানে সেম ক্যাটাগরির পারসন গুলো ওই গ্রুপের সাথে যুক্ত হয়। তাহলে আমি যেহেতু একটা পণ্য নিয়ে একটা কোনো গ্রুপে দিচ্ছি, তার মানে কি আমার ওই পণ্য সংক্রান্ত কাস্টমার গুলো ওইখানে থাকতেছে, বাইরের কাস্টমার থাকতেছে না। তার মানে কি এখানে আমার সেল হওয়ার সম্ভাবনা বেশি। আর যেটা ইজিলি অনেক কাস্টমার পেয়ে যাচ্ছে, গ্রুপটা হচ্ছে আমার মার্কেটের ক্ষেত্রে অনেক সুবিধা দেয়, যেটা ইজিলি অনেকগুলো পিপল একসাথে পেয়ে যাচ্ছে, যেটা আমার পরিশ্রম লাগছে না। এতগুলো পার্সন বাস্তবে যদি এভাবে তো লেট আসলে সমস্যা। আচ্ছা যাই হোক, আমার কি আসলো? ওকে, আমরা যেখানে ছিলাম, ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপ আমাদের যেমনটা বলেছিলাম আমি, একই সাথে ইজিলি হিউজ পরিমাণ পার্সন পেয়ে যাচ্ছে ফেসবুক গ্রুপের মাধ্যমে, যেটা আমার কোনো পরিশ্রম লাগছে না। আমি দেখে দেখে বড় বড় গ্রুপে জয়েন হব, বড় বড় গ্রুপে তাদের রুলস রেগুলেশন ফলো করে পোস্ট করলে আমি ইজিলি অনেক পিপল পেয়ে যাচ্ছি, যেখান থেকে আমার ইজিলি একজন কাস্টমার পেয়ে যেতে পারি, যেটা আমার টাকার পেমেন্ট করতে হচ্ছে না, অথবা বিজ্ঞাপন করতে হচ্ছে না, বা অন্য কোনো কিছু করতে হচ্ছে না, ইজিলি পেয়ে যাচ্ছি এত একটা পিপল এদের কাছে পৌঁছাতে পারতেছি সহজে একটা গ্রুপের মাধ্যমে। এই হচ্ছে এই সুবিধা দিচ্ছে একটা গ্রুপ। গ্রুপ আপনি নিজেও ক্রিয়েট করতে পারেন অথবা অন্য গ্রুপে যুক্ত হতে পারেন, যুক্তের মাধ্যমে ইজিলি অনেকগুলো পিপলের সাথে কানেক্টেড হতে পারেন। আর কানেক্টেড হলে অবশ্যই আপনার প্রোডাক্টিভিটি অবশ্যই বেড়ে যাবে, সেলসটা বেড়ে যেতে পারে, সম্ভাবনা বেশি। এই হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপের সুবিধা। লাস্ট হচ্ছে আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ফেসবুক বিজনেস অথবা পার্সোনাল পেজ। বিজনেস এবং পার্সোনাল পেজের খুবই খুবই গুরুত্বপূর্ণ, মানে আমি বলেছিলাম এটা 70% গুরুত্বপূর্ণ। 70% কেন গুরুত্বপূর্ণ বলেছি, এখানে অনেক রিজন আছে। রিজনের মধ্যে দেখেন, একটা বিজনেস পেজের মাধ্যমে আপনি যদি একটা বিজনেস পেজ করেন, তাহলে দেখা গেছে কি আপনি আপনার প্রোডাক্টকে সহজে প্রমোট করতে পারবেন বিজনেস পেজের মাধ্যমে। কিভাবে প্রমোট করতে পারবেন? একটা বিজনেস পেজের মাধ্যমে আপনি লাইক বা ফলোয়ার যদি বাড়ান, এগুলো কিন্তু আজীবন আপনার লাইক ফলোয়ার থাকবে। কারণ আপনার বিজনেস পেজে ওই ক্যাটাগরি পার্সন গুলো যুক্ত হবে যারা আপনার প্রোডাক্টটাকে পছন্দ করে অথবা আপনাকে পছন্দ করে। যেমন আমরা পার্সোনাল পেজ যদি মনে করেন আমি তাহসানকে পছন্দ করি, তাহসানকে পছন্দ করলে তাহসানকে যদি ফলো করে, কখনো কি আমি তাহসানকে মানে এমন আনফলো করে চলে যাব? অবশ্যই না। যদি তাহসান একটু বাজে কিছু ঘটায় তখন হয়তো ওর প্রতি একটা আমার রাগ আসতে পারে, হয়তো যেতে পারে, কিন্তু ওইটা যাওয়ার সম্ভাবনা কি খুবই কম। যখন বিজনেস পেজ করবেন, যা ফলোয়ার পাচ্ছেন রিয়েল পাচ্ছেন, ইভেন হয়তো দেখা গেছে সম্ভবত খুব সম্ভবত আজীবনের জন্য পাচ্ছেন। এখন আপনি ইজিলি এখানে বিজনেস পেজের মাধ্যমে আপনার ফলোয়ার গ্রো করে অনেকগুলো কাস্টমার অল দ্য টাইম নিজের কাছে রাখতে পারতেছেন। যেমন আমার যদি ১,০০,০০০ ফলোয়ার থাকে, তাহলে আমি বলতে পারি যে ১,০০,০০০ ফলোয়ার, আমি একটা পোস্ট দেখলে ১,০০,০০০ ফলোয়ারের কাছে পৌঁছানোর সম্ভাবনা আছে। তাই সম্ভাবনা আছে, কারণ আমি জানি আমার পেজে ১,০০,০০০ ফলোয়ার আছে। তার মানে কি এদের কাছে যদি আমি অল দ্য টাইম ডিলিংস করি, তাহলে আমার বিজনেসের প্রোডাক্টটা ইজিলি পৌঁছে যাবে।
আর ইজিলি আমার কাস্টমার রূপান্তর হয়ে আমার কাছে পণ্যটা কিনবে। এখন বিজনেস আমাদের এই বিজনেস বেস সুবিধা আছে কি? যেমন আমাদের বিজনেস আমাদের পার্সোনাল যে প্রোফাইলটা থাকে যেটাকে আমাদের ফেসবুক আইডি বলি, ওইখানে কিন্তু 5,000 ফ্রেন্ডের উপরে আমাদের নেওয়া যায় না। তারপরে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আস্তে আস্তে ফলোয়ার হয়। ফলোয়ার হচ্ছে কি, এটা অর্গানিক ফলোয়ার, এরা রিকোয়েস্ট পাঠাইলে ওরা অথবা নিজে থেকে আপনাকে ফলো করলে ফলোয়ার হবে। কিন্তু বিজনেস পেজে আপনি 5,000 লিমিট নাই, লাখে কোনো লিমিটেড নাই। আপনি ইচ্ছা করলে আপনি মনে করেন ফলোয়ার তো অর্গানিক ভাবে ক্রিয়েট করতে পারেন। অর্গানিক ভাবে কিভাবে ক্রিয়েট করতে পারেন সেটা অবশ্যই বলবো। ইচ্ছা করলে আপনি বুস্ট করে হলেও আপনি ফলোয়ার ক্রিয়েট করতে পারেন। আপনি বুস্ট করলেন, আপনি একটা প্রোডাক্ট নিয়ে একটা বুস্ট করে দিলেন, আপনার ফলোয়ার ক্রিয়েট হবে। টার্গেট করে যদি বুস্ট করে আপনার ফলোয়ার তৈরি করতে পারবেন। অর্গানিক ভাবে হবে অথবা আপনি তৈরি করতে পারেন। এখন বিজনেস পেজ আরেকটু গুরুত্বপূর্ণ কি? বিজনেস পেজটা করা হয় আসলে টার্গেট করার জন্য। যেমন মনে করেন টার্গেট কেন করবেন? টার্গেট ছাড়া তো আপনি ওই কাস্টমার খুঁজে পাবেন না। মনে করেন আপনি উম আ লাস্ট ক্লাসে আমি উদাহরণ দিয়েছিলাম লিপস্টিক ইউজ করেন। মনে করেন একটা নারী উদ্যোক্তা, সে মেয়েদের কসমেটিক প্রোডাক্ট বিক্রি করে। মেয়েদের কসমেটিক প্রোডাক্ট যদি বিক্রি করে, সে একটা পোস্ট দিবে ফেসবুকের থ্রুতে। এখন এই পোস্টটা তো দেখেছি যারা ছেলে আছে তাদের প্রয়োজন নাই। কারণ ছেলেরা লিপস্টিক ইউজ করে না। এখন তার দরকার কি? যে পোস্টটা করবে নারী উদ্যোক্তা, তার দরকার নারীদের দরকার। অর্থাৎ সে চাচ্ছে নারীরা অবশ্যই কিনবে, তার টার্গেটেড কাস্টমার হবে নারীরা। তাহলে এই ফেসবুক পেজের মাধ্যমে আমাদের এমন সিস্টেম আছে, আপনি পোস্টটা এমন দেবেন শুধুমাত্র নারীরা দেখবে, আর কেউ দেখবে না। তাহলে আপনি একটা সেপারেট করতে পারতেছেন, অর্থাৎ ন্যারো ডাউন করতে পারতেছেন। আপনার পোস্টটা ছেলেরা দেখবে না। ১ম এ আপনারা ছেলেদেরকে মুছে দিচ্ছেন বা পুরুষদের যারা মুছে দিচ্ছেন। কারণ আপনারা জানেন আপনার পোস্টটা পুরুষরা দেখলে লিপস্টিক কিনবে না। কারণ পুরুষরা লিপস্টিক ইউজ করে না বা কসমেটিক মেয়েদের কসমেটিক পুরুষরা ইউজ করবে না। তো তাদেরকে দরকার নেই। তারা একটা হতে পারে। এখানে কিছু ন্যারো ডাউন করলেন। কারণ ন্যারো ডাউন কি করলেন? আপনি নারীদের রেখে পুরুষদের বাদ দিয়ে দিছেন। তাহলে আপনি আরো টার্গেট হয়ে গেল। যে শুধুমাত্র আমার পোস্টটা নারীরা দেখবে, আর কেউ দেখবে না। এখন হচ্ছে নারীরার মধ্যে ঠিক আছে ফাইন, নারীরা সবাই দেখবে। আচ্ছা লিপস্টিক কি একটা ১০ বছর বাচ্চা পড়বে? না। কেন পড়বে না? কারণ সে Facebook ইউজ করবে না। শুধুমাত্র কেন আমার দরকার ১০ বছর বাচ্চাকে সিলেক্ট করা? যদিও পড়ে কিন্তু তার তো বাইং এবিলিটি নাই। আপনাকে এটা এখন নোটিস করতে হবে। যারা আপনার পোস্টটা দেখবে তাদেরকে আসলে বাইং এবিলিটি আছে কিনা। এখন ১০ বছর বাচ্চা বা ১৫ বছর বাচ্চা বা তো ১২-১৩ বছর বাচ্চা Facebook ইউজই করে ধরে নিলাম। কিন্তু সে পোস্টটা দেখবে কিন্তু সে কেনার কোনো ক্ষমতা থাকবে না। কেন থাকবে না? তার বাইং এবিলিটি নাই। কারণ তার কাছে টাকা না, ইনকামের সোর্স নাই। তাহলে আপনি চিন্তা করতে হবে আচ্ছা ঠিক আছে আমার এই লিপস্টিক বা কসমেটিকটা কারা কিনতে পারে? হ্যাঁ, ৫০ উপরে হইলে তো একটা নারী সাধারণত কসমেটিক ইউজ করতে চায় না। এত বৃদ্ধ বয়সে লিপস্টিক ইউজ করবে না, কসমেটিক ইউজ করা তার স্বাদ বা আহ্লাদ কিছু থাকে না। সেও তো কিনবে না। তাকে দেখে আমার পোস্টটা কি লাভ হবে? তাহলে আপনি চিন্তা করবেন আচ্ছা ঠিক আছে একটা এজ রেস্ট্রিকশন দিয়ে দিই। আমার পোস্টটা শুধুমাত্র দেখবে কারা? যারা আসলে এই ইয়াং এজে থাকে। যেমন ১৫ থেকে শুরু করে ৪০ বছর মধ্যে যারা নারী আছে বা মেয়ে থেকে শুরু করে নারী আছে তারা শুধু আমার পোস্টটা দেখবে। তাহলে কিন্তু এই কাজটাও পেজের মাধ্যমে করতে পারেন। তাহলে আপনি এজ রেস্ট্রিকশন দিয়ে দিলেন। ১৫ এর নিচে যারা আছে তারা দেখতে পারবে না। আবার 40 উপরে যারা আছে তারাও দেখতে পারবে না। তার মানে কি আপনার টার্গেটটা আরো ন্যারো ডাউন করলেন। মানে কি আপনার টার্গেটে কিন্তু গন্তব্যে আস্তে পৌঁছাচ্ছেন। এটাও করতে পারবেন। তারপর আবার চিন্তা করেন আচ্ছা ঠিক আছে আমি তো অ ছেলেদেরকে বাদ দিয়ে দিলাম। নারীদের মধ্যেও আমি এজ রেস্ট্রিকশন দিয়ে দিলাম। কি ১৫ বছর যারা কমে আছে তাদের বাদ অথবা ৪০ বছর বেশি আছে তারও বাদ। তাহলে আরো আমার টার্গেটেড কাস্টমারটা গুলো খুঁজে পাচ্ছি আস্তে। আচ্ছা ঠিক আছে। এদের মধ্যে যারা টার্গেটেড আছে, আমি চাচ্ছি আমার বিজনেস তো আমি সাধারণত আ কুমিল্লাতে সার্ভ দেই অথবা ব্রাহ্মণবাড়িতে সার্ভ দেই। আমার অথবা ঢাকাতে সার্ভ দেই। আমি তো সারা সমগ্র বাংলাদেশে সার্ভ দেই না। তাহলে যদি একটা রাজশাহীর একটা মানুষ যদি কমেন্ট করে আমি তো পৌঁছাতে পারবো না। আমি তো প্রোডাক্টটা ডেলিভারি দিতে পারবো না। তাহলে আমার রাজশাহীর মানুষটাকে দেখায় কি লাভ? আমার পোস্টটা রাজশাহীর মানুষ দেখলে কি লাভ হবে? সে তো আমার কাছে চাইলেও আমি ওর কাছে পাঠাতে পারবো না। শুধু আরেকটা খারাপ একটা সিচুয়েশন হবে। তাহলে আপনি মনে করছেন আপনার টার্গেট এরিয়া হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সিলেট। এই অঞ্চল অথবা ঢাকা। এই ৪ টা অঞ্চল। তাহলে আপনি চিন্তা করেছেন আর বাকি যে অঞ্চলগুলো আছে, বাকি অঞ্চলে আপনি সার্ভ দিতে চাচ্ছেন না বা আপনি দেন না। আপনি এত দূরে দেন না। তাহলে আপনি কি চাচ্ছেন? রাজশাহীর একটা মানুষ দেখলো যাতে না দেখে তাকে আপনি আগে থেকে Facebook আরেকটা অপশন আছে। আপনি লোকেশন সিলেক্ট করে দিতে পারবেন। আপনার পোস্টটা শুধু এই লোকেশন যাবে আর অন্য কোনো লোকেশন যাবে না। সেটা Facebook
পেজের মাধ্যমে পারবে। আপনি যদি সিলেক্ট করে দেন শুধু আমার পোস্টটা শুধু ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, সিলেট আর ঢাকার অঞ্চলের মানুষগুলো দেখতে পারবে, আর কেউ দেখতে পারবে না। তাহলে আমরা কি টার্গেট করলাম, কতটা ন্যারো ডাউন করলাম। প্রথম আমি লিপস্টিকে ইউজ করতেছি কারণ আমার পুরুষটা ইউজ করবে না, তাদের প্রথমে বাদ দিয়ে দিছি। তার মানে কি আমার টার্গেট বাদ গেছে, যার আগাছা যেগুলো ছিল এগুলো আমি বাদ দিয়ে দিছি। তার আমি নিয়ে গেলাম শুধু নারীদের মধ্যে আমার চিন্তা করলেন, আচ্ছা ঠিক আছে সকল নারী তো ইউজ করবে না প্রোডাক্টটা, তো সকল নারী যদি ইউজ না করে তাহলে তাদেরকে আমি কেন তাদের কাছে পোস্টটা পৌঁছাবো শুধু শুধু। তাই আমি চিন্তা করলাম 15 থেকে শুরু করে 40 বছরের নারীরাই লিপস্টিক বা বিভিন্ন ধরনের প্রসাধনীগুলো আছে তারা ইউজ করে রেগুলার, তাদের কাছে পৌঁছাতে লাভ হলো। তার মানে কি আরো নেরো ডাউন করলেন, তার মানে কি 15 বছর যারা ছোট আছে তাদেরকে বাদ দিয়ে দিলেন, ইভেন 40 বছর উপরে যারা আছে তাদেরকে বাদ দিয়ে দিলেন, তাই আরো নেরো ডাউন হলো। তার মানে কি এখন যাদের কাছে যাচ্ছে তারা আসলে লিপস্টিক ইউজ করে, তাদের কাছে পৌঁছাইলে আসলে যেই নক করবে সে আসলে কাস্টমার। আবার চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে ফাইন, এই এজে তো অবশ্যই আমি তারা পণ্যটা কিনবে, কিন্তু সবাই কিনবে কিন্তু সবার কাছে আমি পৌঁছাতে পারবো না। রাজশাহী বা খুলনা, বরিশাল এই অঞ্চলের মানুষগুলো যদি আমার কাছে চায় তাহলে তাদের কাছে তো আমি পণ্যটা পাঠাতে পারছি না, তাহলে তাদের তো দরকার নেই। আমি চাচ্ছি আমার পণ্যটা শুধু ব্রাহ্মণরা যারা আছে সবাই নিতে পারবে, আমার পণ্যটা কুমিল্লা যারা আছে তারা নিবে, কারণ আশেপাশে সিলেট আছে তাদেরকে দিব, শুধু ঢাকা আছে তাদের দিব, আর অন্য কোথাও আমার পণ্যটা সার্ভ দেওয়া হয় না। তাহলে শুধু আমি চাচ্ছি এই 4টা অঞ্চলের মানুষগুলো আমার সাথে কানেক্টেড হোক। এই 4টা অঞ্চলকে লোকেশন আপনি সিলেক্ট করে দিতে পারবেন, তাহলে আপনি এই যে আরো নেরো ডাউন হয়ে গেল, লোকেশন নেরো ডাউন হয়ে গেল। তাহলে আমাদের নেরো ডাউন হলো কি, প্রথমে নেরো ডাউন হচ্ছে মেল না ফিমেল এটা নেরো ডাউন করলাম, তারপরে আমাদের এজ রেজিস্ট্রেশনে নেরো ডাউন করলাম, তারপরে আমাদের লোকেশনও নেরো ডাউন করলাম। এই নেরো ডাউন করতে করতে আগাছাগুলো বাদ দিতে দিতে শুধুমাত্র যাদের দরকার তাদেরকে সিলেকশন করা হচ্ছে এই ফেসবুকের পেজের মাধ্যমে, যেটা আমাদের প্রোফাইল অথবা গ্রুপের মাধ্যমে সম্ভব নয়। তা আশা করি বুঝতে পেরেছেন, এটা হচ্ছে ফেসবুক এর একটা গুরুত্ব। এছাড়াও ফেসবুক মার্কেটিং এ আরো গুরুত্ব আছে কি, আপনি মনে করেন কিছু বলবেন কেউ? অডিও তো অন করে ফেলছেন কে যে? তার মানে কি আমাদের ফেসবুক পেজটা আপনি কি করতে পারতেছেন, এভাবে টার্গেটেড কাস্টমার কাছে আপনি পোস্টটা আপনার পণ্যটাকে প্রমোট করতে পারতেছেন ফেসবুক পেজের মধ্যে, থ্রু ফেসবুক পেজ। এছাড়াও আপনি ফেসবুক পেজের মাধ্যমে তো আরো ক্রিয়েট করতে পারছেন ফলোয়ার যদি চান। আপনি ফলোয়ার চান যদি, আমাদের ফেসবুক পেজের বুস্টের একটা অপশন আছে যেটা আমাদের গ্রুপে করা যায় না, প্রোফাইলে করা যায় না, ফেসবুক পেজের মধ্যে বুস্ট করা যায়। ফেসবুক পেজের মধ্যে বুস্টের মাধ্যমে আপনি ইজিলি পণ্যটা আপনার ফ্রেন্ড লিস্টে কেউ নাই বা আপনার সাথে তার সাথে কোনো কানেক্টেড নাই তার কাছে পৌঁছানো যাবে ইজিলি, যে আপনার সাথে পরিচয় নাই তার সাথে কখন দেখা হওয়ার কথা না, আপনার পণ্যটা আপনার পোস্টটা তাদের কাছে পৌঁছানো যাবে অর্থাৎ ফেসবুক পোস্টের মাধ্যমে। এটা অল্প টাকা খরচ করতে হয়, যেটা আমাদের ট্রেডিশনাল মার্কেটিং তুলনায় অনেক স্বল্প খরচে করা যায়। বুস্টের মাধ্যমে আপনি দুইটা কাজ করতে পারতেছে, অনেকগুলো কাজ করতে পারছেন। আপনি ইচ্ছা করলে আপনার ফলোয়ার বাড়াতে পারবেন, আপনি ইচ্ছা করলে আপনার সেলস বাড়াতে পারবেন, আপনি ইচ্ছা করলে আপনার লাইক বাড়াতে পারবেন, আপনি ইচ্ছা করলে আপনার কমেন্ট বাড়াতে পারবেন, আপনি ইচ্ছা করলে আপনার শেয়ার বাড়াতে পারবেন, আপনি যেটা উপর বুস্ট করবেন সেটাই কাজটা হবে, ঠিক আছে? তো ফেসবুক বুস্টের মাধ্যমে কিন্তু আপনি ইজিলি মানুষের কাছে সেলসও বাড়াতে পারছেন, আপনার পণ্যটা প্রমোশন করতে পারছেন, আপনার ফলোয়ার বাড়াতে পারছেন। আর ফলোয়ার যদি বেড়ে যায় এটা তো বললাম আজীবন থাকবে, যেটা আমাদের কমিউনিটিতে নাও থাকতে পারে, প্রোফাইলে নাও থাকতে পারে, কিন্তু পেজে যারা ফলো করে আমরা আজীবন থাকার জন্য করি। আমরা স্বাভাবিকভাবে আপনি চিন্তা করেন আপনি যাকে ফলো করেন তাকে তার সবসময় থাকবে সে। তো আমরা এটা করতে পারতেছি। দ্বিতীয়ত আরো আরো কারণ আছে, আপনি ফেসবুক পেজ প্রোফাইল গ্রুপ না, গ্রুপের ক্ষেত্রে যদি নিজের গ্রুপ হয় এটা হলো আলাদা ব্যাপার, অন্য গ্রুপে ওরকম না। পেজ, বিশেষ করে পেজ আর প্রোফাইলে যদি হয়, বিশেষ করে পেজটাই বলি, আপনি ইচ্ছা করলে আপনি অনেক কিছু করতে পারবেন। এখন আপনার টাইম ম্যানেজমেন্ট করে করতে পারবেন। যেমন মনে করেন আপনার সময় নেই। আপনি একজন চাকরিজীবী। আপনার চাকরিজীবী আপনি ১০ থেকে ১২ ঘন্টা ডিউটি দিতে হয় চাকরিতে। ওই সময় আপনি Facebook ইউজ করার মতো ওইরকম আপনার টাইম নাই বা ইয়ে নেই। কিন্তু আপনি চাচ্ছেন ওই সময়টাতে পোস্ট করলে হয়তো আমাদের অনেক কাস্টমার আসতে পারে। তো আপনি চল টাইম ম্যানেজমেন্ট করেও মনে করেন আমি চাচ্ছি আগামী ১০টা বাজে আমার একটা পোস্ট হবে। পোস্টটা আমি এখনো যদি করে দেই আগামীকাল ১০টা বাজে পোস্টটা হয়ে যাবে। সেটা আমি Facebook এর মাধ্যমে করা যাবে। আপনি চাচ্ছেন আমি আগামীকাল 5টা পোস্ট করব, কিন্তু আমার 5টা যে 5 বার লিখবো, 5 বার পোস্টটা দিব ফেসবুকে ঢুকে ওই সময়টা আমার নাই। না,
এই কাজটা আপনি এখনই বসেই 5টা আমি সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন, অটোমেটিক পোস্ট হতে থাকবে, ঠিক আছে? ইভেন ফেসবুক পেজের মাধ্যমে যখন আপনি আরো সুবিধা আছে কি, আপনি মনে করেন আপনার একটা কাস্টমার আপনাকে নক করলো, প্রাইস কত কি আসে বিষয় অনেক কিছু নক করলো, মনে করেন রাত্রে 3টা বাজে বা 4টা বাজে, তখন আপনি ঘুমিয়ে আছেন, তো কাস্টমারটা নক করলো কিন্তু আপনি রিপ্লাই দিলেন না, তখন কি ওই আপনার কাস্টমার মনে করবেন না আপনি অনেক ডিমান্ডে আছেন, রিপ্লাই দেন না, কাস্টমারের সাথে ভালো ব্যবহার করেন না, তখন তো রাগ করে আপনাকে আনফলো করে চলে যাবে, আপনাকে আর টেক্সটও করবে না দ্বিতীয়ত। তখন আপনি চিন্তা করেন ওই মোমেন্টে ওই সিচুয়েশনে কিভাবে আপনি মেনটেন করবেন, সেটা ফেসবুক পেজের মাধ্যমে মেসেজ দেওয়ার একটা সিস্টেম আছে, যেটা কাস্টমার কোশ্চেন করবে, অটোমেটিক তার আনসার চলে যাবে, আরেকটা কোশ্চেন করবে, আরেকটা আনসার চলে যাবে, আরেকটা কোশ্চেন করবে, আরেকটা আনসার চলে যাবে, এরকম যতটা কোশ্চেন করবে তার কাছে আনসার চলে যাবে, যেটা আপনি ঘুমিয়ে থাকলেও কোনো সমস্যা নেই। আপনি ঘুমিয়ে আছেন কিন্তু তার সাথে কমিউনিকেশন চালাচ্ছে, সেটা আগে সেটিং করা যায়। তার মানে কি অনেক সুবিধা দিচ্ছে। তার মানে কি ফেসবুক আপনাকে ট্রেডিশনাল মার্কেটিং এর যেটা আপনার একটা দোকান একটা নির্দিষ্ট সময় পর্যন্ত খুলতো, 9টা থেকে রাত 10টা পর্যন্ত, এই সময়ের মধ্যে কাস্টমার আসলে আপনাকে পেত, না হলে পেত না। কিন্তু অনলাইন মার্কেটিং বা ফেসবুক পেজের মাধ্যমে যদি আপনি বিজনেসটা রান করেন, এনি টাইম 24/7 মানে 24 ঘন্টা যে কোনো সময় যদি আপনাকে নক করে, তারপরেও আপনার সাথে কানেক্ট হতে পারছে। এবার আপনি টাইম ম্যানেজমেন্ট করে যে কোনো সময় পোস্ট করতে পারছেন। আর হচ্ছে সহজে আপনি আপনার পণ্যকে প্রমোট করতে পারছেন টার্গেটেড কাস্টমার মাধ্যমে। এছাড়া আরো সুবিধা আছে ফেসবুক মার্কেটে, অনেক সুবিধা আছে, এটা আমরা নেক্সটে জানবো। আশা করি প্রোফাইল কি কি কাজে লাগে, গ্রুপ কি কি কাজে লাগে, বিজনেস পেজ কি কি কাজে লাগে বুঝতে পেরেছেন। এটার সাথে আরো বিস্তারিত ধারণা হবে আপনার নেক্সট আরো আছে, এগুলো জানার জন্য জানতে হবে। সো এখানে আমি আর সময় দিচ্ছি না, আশা করি এখানে যদি কারো সমস্যা থাকে বলতে পারেন। এনি অফ ইউ? আমার প্রবলেম নাই, ঠিক আছে। আর বাকিদের সবাইকে বুঝতে পেরেছি? একটু কমেন্টে একটু জানাবো। এগুলো তো মানে গত ক্লাসে এগুলো করানো হয়েছে। আমি ওইটা জানতে চাচ্ছি না গত ক্লাসে করেছি কিনা, সেটাও জানি না। আমি সবার থেকে একটু জানতে চাচ্ছি, সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ঠিক আছে, গুড করেন। যে হ্যাঁ, আপনি বললেন পেজের ব্যাপারটা তো বুঝলাম যে পেজে আমাদের পোস্ট লিখে মানে আমরা সেট করে রাখতে পারি যে পরবর্তীতে সেটা আপলোড হবে, বাট গ্রুপের ক্ষেত্রে সেটা কিভাবে করবো? মানে ধরেন আমার তো অনেক প্রোডাক্ট, তো আমি হচ্ছে আর যেটা হয় আসলে গ্রুপে আমরা যেটা দিব, যেটার মানে পোস্ট করবো সেটাই আসলে চলবে বেশি। তো গ্রুপের ক্ষেত্রে আসলে আমি ধরেন 5টা 6টা প্রোডাক্টের আমি অ্যাডভার্টাইজ করতে চাইছি, তো সেটা আমি কিভাবে গ্রুপে কিভাবে ট্যাগ দিব? আচ্ছা, আপনি একসাথে 5-6টা করতে চাচ্ছেন, ঠিক আছে, ওইটা আমি দেখাবো কিভাবে করতে হয়। এখন গ্রুপে একটা ইস্যু আছে কি, যদি আপনার গ্রুপ হয় আপনি ইজিলি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু অন্যের গ্রুপ যদি হয়, মানে অন্যদের গ্রুপে যদি আপনি পোস্ট করতে চান, ওইখানে আপনার টাইমলি যাওয়ার পরও কিন্তু আগে ডিপেন্ড করে ওইখানে অ্যাডমিন মনিটরটা আপনার পোস্টটা অ্যাপ্রুভ করছে কিনা, ওইটার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? সো আপনি যে টাইমে হবে ওই টাইমে এক্স্যাক্টলি শিওর না, এই জন্য বলছি। আর নিজের গ্রুপ হলে আপনি এক্স্যাক্টলি ওই টাইমে হবে, ঠিক আছে? আর ওইটার সিস্টেম আছে, ওইটাও দিতে পারবেন, টাইম ম্যানেজমেন্ট করে দিতে পারবেন, কিন্তু এক্স্যাক্টলি ওই টাইমে অ্যাপ্রুভ হবে কিনা এটা শিওর না, কারণ অ্যাডমিন মনিটর অনেক সময় অনেক সময় নেই অ্যাপ্রুভ করার ক্ষেত্রে। আসলে বুঝতে পেরেছেন? কিন্তু কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিব, কিভাবে করতে হয় সেটা আমি দেখিয়ে দিব, কিন্তু এখন অ্যাপ্রুভের ব্যাপারটা হলো আলাদা, ঠিক আছে? আবার নিজের গ্রুপ হইলে কোনো সমস্যা ছিল না, কারণ নিজে যদি কোনো গ্রুপে অ্যাডমিন মনিটর হন এখানে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তখন আপনি ওই যে টাইমে মেনশন করবেন ওই টাইমেই হবে। আশা করি বুঝতে পেরেছেন। জি, ওকে। সো আমরা পরবর্তী ইয়েতে চলে যাব। আমাদের সরি আমি একটু ভুল করে ফেলেছি। আচ্ছা, আমাদের ছিল কি এই ফেসবুক মার্কেটিং এর যে 3টা সেক্টর, একটা হচ্ছে প্রোফাইল, একটা গ্রুপ, একটা হচ্ছে আমাদের বিজনেস পেজ। এখন যেগুলো আসবে এগুলাকে কিভাবে রান করতে হয় এগুলা জানার জন্য আমাদের জানতে হবে, সবার প্রথমে জানতে হবে ফেসবুক অ্যালগরিদম। ফেসবুক অ্যালগরিদম বলতে কি বোঝায়? আচ্ছা, আমি তো থ্রু বিজনেস করতেছি কিসের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে করতেছি। এখন ফেসবুক অ্যালগরিদম কি? ফেসবুক অ্যালগরিদম হচ্ছে ফেসবুক কি কি পছন্দ করে, কি কি পছন্দ করে না। হোয়াট ফেসবুক লাইক অর ডিসলাইক, কি কি পছন্দ করে, কি কি পছন্দ করে না, ওই নিয়মগুলো হচ্ছে ফেসবুক অ্যালগরিদম, অর্থাৎ ফেসবুক নিয়মাবলী। অর্থাৎ ফেসবুক নিয়ম যদি আমি প্লে না করি, পালন যদি না করি, তাহলে ফেসবুক তো আমাকে সাপোর্ট দিবে না। মনে করে আমি এক টিচারের কাছে পড়তে গেছি,
টিচার বলছে আমার এই নিয়ম, তুমি এই নিয়ম মেনটেন করে তুমি আমার কাছে থাকো, আমার কাছে পড়ো। এখন আমি টিচার কাছে গেলাম, কিন্তু টিচারের নিয়ম যেগুলো আছে এগুলো প্লে করলাম না, টিচার কি আমাকে পছন্দ করবে? অবশ্যই না। তো কাজে ফেসবুকে কিছু অ্যালগরিদম আছে, কিছু নিয়মাবলী আছে, এগুলা আমাদের মেনে আমাদের কাজটা করতে হবে। দেন মনে করো ফেসবুক মনে করো আচ্ছা ঠিক আছে, এই যে লোকটা তফসিল যে লোকটা কাজ করতেছে সে একজন ভালো লোক, সে আমাদের নিয়মগুলো ফলো করতেছে, তাকে আমাকে একটু সাপোর্ট দেওয়া দরকার, কারণ সে আমাদের রুলস রেগুলেশন মেনটেন করতেছে, তাহলে সে ভালো মানুষ, তাকে সাপোর্ট দেওয়া দরকার। স্বাভাবিকভাবে যখন টিচার দেখবে আমি রুলস এন্ড রেগুলেশন টিচার কাছে মেনটেন করে টিচার পড়তেছি, সকল রোল প্লে করতেছি, টিচার অবশ্যই আমার প্রতি একটা সন্তুষ্ট প্রকাশ করবে যে না আসলে ছেলেটা ভালো। তো এট দ্য সেম ওয়ে আমাদের ফেসবুক কিছু অ্যালগরিদম আছে, মানে হোয়াট ফেসবুক লাইকস অর ডিসলাইক, এগুলো আমাদের দেখতে হবে, লাইক গুলোকে কাজ করতে হবে, আমাদের লাইক গুলো নিয়ে কাজ করতে হবে, যেগুলো ডিসলাইক করে এগুলো নিয়ে কাজ করতে হবে, কারণ এগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে, যেগুলো লাইক করে এগুলো আমাদের ফলো করতে হবে বা মেনটেন করতে হবে, তাহলে আমাদের ফেসবুক অ্যালগরিদম। আচ্ছা, কারণ আমি ফেসবুককে ইউজ করবো না, ফেসবুক অ্যালগরিদম যদি না জানি তাহলে আমি ফেসবুককে কিভাবে ইউজ করবো? অর্থাৎ ফেসবুক নিয়মাবলী যদি মেনটেন না করি তাহলে ফেসবুক থেকে প্রপার রেজাল্ট আসবে না। অনেকে বলে আমি তো ফেসবুকে অল দ্য টাইম অনলাইনে থাকি, আমার তো কোনো রেসপন্স আসতেছে না, আমি তো কন্টিনিউ অনলাইনে থাকি, ফেসবুকে থাকি, কিন্তু ফেসবুক থেকে আমি তো সাপোর্ট পাচ্ছি না, আমার তো সেলস হচ্ছে না, আমার তো পোস্ট রিচ হচ্ছে না, আমাদের পোস্টে লাইক আসতেছে না, আমাদের পোস্টে কমেন্ট আসতেছে না, শেয়ার আসতেছে না, কারণটা কি? তাহলে দেখতে হবে ফেসবুক কি বলে আর আমরা কি করি। তো ফেসবুক বলে একটা, যদি করে আরেকটা, ফেসবুক তো এখান থেকে সাপোর্ট পাবো না। তো আসলে আমরা দেখে নিব ফেসবুকে কি কি পছন্দ করে, কি কি পছন্দ করে না। প্রথমে দেখে নেব সুবিধাগুলো, অর্থাৎ কি কি পছন্দ করে, অর্থাৎ ফেসবুক কি কি করলে আমাদের সাপোর্ট দেবে, অর্থাৎ ফেসবুক চায় কি কি চায় আমাদের কাছ থেকে। লাইকস, লাইকসগুলো দেখে দেব। আর্লি এঙ্গেজমেন্ট, ফেসবুক চায় আমাদের পোস্টে আর্লি এঙ্গেজমেন্ট চলে আসুক। যদি মনে করেন আপনি একটা প্রোফাইল পিক আপলোড দিলেন, মনে করেন এক্স, আপনি না, এক্স একটা প্রোফাইল পিক আপলোড দিল যেটা 7 দিনে 700 লাইক আসছে, 7 দিনে 700 লাইক আসছে। আবার ওয়াই একটা মনে করেন প্রোফাইল পিক আপলোড দিল, এটা 7 দিন প্রয়োজন পড়ে না, সে একদিনে 700 লাইক চলে আসছে। তার আর্লি এঙ্গেজমেন্ট কার আসছে বেশি? অবশ্যই ওয়াই। ফেসবুক এটা সবচেয়ে বেশি পছন্দ করে, অর্থাৎ আপনার যত আর্লি এঙ্গেজমেন্ট আসবে, যার পোস্টগুলোতে যত আর্লি এঙ্গেজমেন্ট আসবে, ফেসবুক তাকে বেশি গুরুত্ব দেয়, অর্থাৎ তার পোস্টটাকে সবার সামনে নিয়ে পৌঁছায়, মানে সবার সামনে নেই। যেমন মনে করেন স্বাভাবিকভাবে, যেমন মনে করেন আমার পোস্ট, আমি মনে করেন আমি একটা প্রোফাইল আপলোড দিলাম, আমার ফেসবুকে ফ্রেন্ড আছে 5,000, ফলোয়ার আছে মনে করেন 2,000, কিন্তু লাইক আসে মনে করেন 500 আসে না। কেন? এত মানুষ ফ্রেন্ড, এত মানুষ ফলোয়ার, কেন এত লাইক আসে না? কেন আসে না? আর্লি এঙ্গেজমেন্ট না থাকার কারণে ফেসবুক কি করে, ফেসবুক অ্যালগরিদম মনে করেন প্রথম 60 মিনিটে যদি মনে করেন আপনার ফ্যান ফলোয়ার 10% যদি লাইক যদি না দেয়, লাইক কমেন্ট যদি না করে 10%, প্রথম 60 মিনিটের মধ্যে আপনার 10% ফ্যান ফলোয়ার বা ফ্রেন্ড যদি আপনাকে লাইক কমেন্ট বা শেয়ারের মধ্যে এঙ্গেজ না থাকে, তাহলে ফেসবুক কি করে তার অ্যালগরিদম অনুসারে এই পোস্টটা বা এই প্রোফাইলটা, এই জিনিসটা যেটাই করেছেন ওইটা কি করে সবার টাইমলাইনে শো করায় না। দেখবেন আমাদের ফ্রেন্ড লিস্টে অনেক ফ্রেন্ড আছে, কিন্তু সবার পোস্ট আমাদের কাছে আসে না, কারণ ফেসবুক তাদের অ্যালগরিদমে সবার পোস্ট আনতে দেয় না। কেন দেয় না? প্রথম 60 আওয়ার্সে যদি মনে করেন এই তার ফ্যান ফলোয়ার ফ্রেন্ডের মধ্যে 10% যদি লাইক কমেন্টের মধ্যে অ্যাক্টিভ না থাকে, ওই পোস্টটাকে ফেসবুক মূল্যায়ন করে না, এটা আন্ডার রেট করে, এটাকে টাইমলাইনে অনেক নিচে দিয়ে দেয়, যেটা আমাদের টাইমলাইনে আসে না, অর্থাৎ আমরা নিউজ ফিডে পাই না, এজন্য তাদেরকে লাইকও দিতে পারি না, তাদেরকে পাই না, তাদেরকে লাইক দিই না, এজন্য তাদের প্রোফাইলেও লাইক বাড়ে না। সো ফেসবুক চায় আর্লি এঙ্গেজমেন্ট, প্রথম 60 মিনিট যদি আর্লি এঙ্গেজমেন্ট বেশি লাইক চলে আসে, বেশি লাইক যদি আসে, তাহলে ওই পোস্টটাকে, ওই প্রোফাইলটাকে, ওই জিনিসটাকে ফেসবুক গুরুত্ব দেয়, ইভেন সবার টাইমলাইন আস্তে আস্তে পৌঁছায় দেয়, আর সবাই যখন দেখে তখন এঙ্গেজমেন্টটা একটু বেড়ে যায়। ফেসবুক চাই আপনার পোস্ট, আপনার যে কোনো কিছুই আর্লি এঙ্গেজমেন্ট আসুক, তাহলে ফেসবুক এটাকে মূল্যায়ন করবে বেশি। তো কিভাবে আর্লি এঙ্গেজমেন্ট আনতে হয় সেটা আমি পরে বলতেছি, কিন্তু ফেসবুক চায় আপনার পোস্টে আর্লি এঙ্গেজমেন্ট আসুক। হ্যাঁ, সবচেয়ে ইম্পর্টেন্ট লাইক কমেন্ট শেয়ার। আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার আসলে ফেসবুক অ্যালগরিদমে এটাকে অনেক মূল্যায়ন করে বেশি। যেমন আমি একটা পোস্ট করলাম, কেউ লাইকও করলো না, কমেন্টও করলো না, শেয়ার করলো না, তো এই পোস্ট কি, ফেসবুক মনে করবো সে কোনো কাজের পোস্ট দেয় নাই, সে শুধু শুধু পজিছে যেটা জনকল্যাণ না, জনহিতকর হতে পারে বা জনহিতকর না হলেও কোনো কাজের না,
যে পোস্টে যখন লাইক কমেন্ট শেয়ার বেশি আসবে, ফেসবুক মনে করবো আচ্ছা ঠিক আছে এই পোস্টটা মনে হয় অনেক জনকল্যাণকর, অর্থাৎ অনেকে কাজের মনে, এর জন্য মানুষ বেশি কমেন্ট করতেছে, বেশি লাইক দিচ্ছে, বেশি শেয়ার দিচ্ছে। তার মানে ফেসবুক কি মনে করে আচ্ছা ঠিক আছে এই জিনিসটা ভালো, এটা অন্যের টাইমলাইনে ইজিলি পৌঁছে দেওয়া যায়। দেখবেন, আপনি দেখবেন অনেকে সাজেস্টেড ভিডিও আসে, অনেকের অনেক বড় বড় তারকাদের সাজেস্টেড ভিডিও আসে, যদিও তাদেরকে আমরা ফলো করি না, তাদেরকে আমরা লাইক দেই নাই, কিন্তু আমাদের কাছে চলে আসে কেন? ওই বেশি কমেন্ট লাইক থাকার কারণে, দেখে গেছি কি বেশি শেয়ার থাকার কারণে আমাদের কাছে চলে আসে। সো ফেসবুক চায় আপনার পোস্টের মধ্যে লাইক কমেন্ট শেয়ার থাকুক। এই লাইক কমেন্ট শেয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শেয়ার। কেন? শেয়ার করতে হলে 3টা ক্লিক লাগে। কমেন্ট করলে হয়তো কমেন্টে বক্সে গেলেন, কিছু লিখে দিয়ে দিলেন, 2টা ক্লিক। আর লাইক মানে কি? একটা ক্লিক। লাইক মানে একটা ক্লিক, কমেন্ট মানে কি 2টা ক্লিক লাগে। 2টা প্রয়োজন, কমেন্টে বক্সে গেলেন, লিখলেন, দিয়ে দিলেন। আর শেয়ার করতে গেলে কি 3টা ক্লিক লাগে। শেয়ার বাটনে কিছু লিখলেন নাকি না লিখলেন, আপনি কোথায় শেয়ার করবেন, মেসেঞ্জারে শেয়ার করবেন নাকি টাইমলাইনে শেয়ার করবেন নাকি আপনার স্টোরিতে শেয়ার করবেন, 3টা ক্লিকের মধ্যে শেয়ার। তো যেটাতে ক্লিক বেশি পড়ে এটা গুরুত্ব হয় বেশি। তাহলে তুমি সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? যে পোস্টে শেয়ার বেশি হয় সেই পোস্টটাকে ফেসবুক বেশি গুরুত্ব দিয়ে থাকে। শেয়ারের পরে আসে আমাদের কমেন্ট, যে পোস্টে কমেন্ট বেশি থাকে সেটাও গুরুত্ব দিয়ে থাকে। তারপর আসে লাইক। কেন কমেন্টে একটা বাস্তবে একটা উদাহরণ দিই, দেখবেন যে শেয়ার করলে তো অবশ্যই দেখবেন আপনার ফ্রেন্ডরা যদি আপনার অন্য কারো পোস্ট যদি শেয়ার করে, তার টাইমলাইন থাকলে অবশ্যই আপনি দেখবেন। যেমন মনে করেন মিস্টার এক্স, একজন মানে যে হোক একজন পার্সন, সে কিছু একটা লেখছে, কিন্তু মিস্টার এক্স এর সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি আমার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ডও না, অথবা তারা আমি ফলো করি না, কোনোভাবে মিস্টার এক্সটা আমি চিনি না। কিন্তু মিস্টার ওয়াই আমি চিনি, কিন্তু মিস্টার ওয়াই এক্স কে চেনে। তো এক্স এর একটা পোস্ট মিস্টার ওয়াই ভালো লাগছে, মিস্টার ওয়াই করছে এক্স এর পোস্টটাকে মিস্টার ওয়াই এর টাইমলাইন শেয়ার করে দিয়েছে, কিন্তু মিস্টার ওয়াই এর সাথে তো আমার সম্পর্ক আছে, ওই টাইমলাইন শেয়ার কারণে কিন্তু মিস্টার এক্স এর পোস্টটা কিন্তু আমি দেখতে পারছি মিস্টার ওয়াই এর মাধ্যমে। মানে মিস্টার ওয়াই যদি শেয়ার যদি না করতো তাহলে কিন্তু আমি জানতে পারতাম না। তো এই জন্য ফেসবুক মনে করে আচ্ছা ঠিক আছে মিস্টার ওয়াই তো এক্স এর পোস্টটাকে শেয়ার করেছে, তার মানে গুরুত্ব দিকে শেয়ার করেছে, তফসিলের কাছে পৌঁছায় দিয়েছে। ইভেন তফসিল না, মিস্টার ওয়াই এর যত মানুষ আছে তাদের কাছে পৌঁছায় দিয়েছে। এর জন্য ফেসবুক নিজ থেকে এই পোস্টারে মূল্যায়ন করে। দ্বিতীয় হচ্ছে, এরপরে গুরুত্ব দিকে একটু কম হচ্ছে কমেন্ট। কেন? দেখবেন আপনারা অনেকে দেখবেন, আমরা যারা ফেসবুক ইউজ করি, আপনার ফ্রেন্ডরা কমেন্ট করে রাখছে, এই কমেন্টে কে কমেন্ট করছে উপরে লেখা আসে, মানে যেমন মিস্টার এক্স কমেন্টেড মিস্টার ওয়াই পোস্ট, এরকম লেখা থাকে। এরকম আমাদের টাইমলাইনে বেশে থাকে বা আমরা দেখি। কমেন্ট করলে দেখেছি এরকম গুরুত্ব দিয়ে, আচ্ছা তখন ফেসবুক মনে করে আচ্ছা ঠিক আছে যেহেতু কমেন্ট করেছে, কোনো না কোনো একটা ইনফরমেটিভ পোস্ট দিয়েছে, কোনো না কোনো পোস্ট করেছে যেটা আমার মানে যারা ফেসবুক ইউজার তাদের অনেক কল্যাণকর হয়েছে বা ভালো কিছু করেছে, তাহলে এটাকে একটু গুরুত্ব দিতে হবে। তার মানে কি এটাকে অর্গানিক ভাবে অ্যালগরিদম রুলস অনুসারে অন্যদের টাইমলাইনে পৌঁছায় দিই। এগুলো শেয়ার। তারপর কমেন্ট আপনারা চেষ্টা করবেন, আপনারা যদি কাউকে কমেন্ট করেন অথবা আপনি কাউকে কমেন্ট করেন, আপনার পোস্টে কেউ যদি কমেন্ট করেন, একটু চেষ্টা করুন কমেন্টটাকে একটু বাড়ানোর জন্য। ও একটা কমেন্ট বললো হাই, হ্যালো বলে শেষ, তা হাই বলেন হ্যালো, তাহলে তো ওই হাই যে বলছে আপনি শুধু হ্যালো কথাটা পাইছে, আর তো কিছু পায় না, সে তো আর সেকেন্ড আর থার্ড একটা কমেন্ট করবে না। আপনি চাইবেন একটু কমেন্টটাকে বাড়ানোর জন্য, তখন সে যদি হাই বলে তখন বলবেন হ্যালো হাউ আর ইউ বলবেন, কারণ একটা কথা অ্যাড করে দেবেন যাতে করে সেকেন্ড আরেকটা রিপিট আসে। তখন দেখবো হ্যালো বলছে হাউ আর ইউ বলছে, সে কিন্তু রিপ্লাই দেবে আই এম ফাইন, জিজ্ঞাসা করি এন্ড ইউ, তখন আপনিও বলবেন ফাইন, ঠিক আছে, আপনি ওকে আরেকটা আনসার দিতে পারছেন। তার মানে কি 4-5টা কমেন্ট হয়ে গেছে। তো কমেন্ট যখন বেশি হয়ে যাবে, কমেন্ট যত বেশি হবে অ্যাক্টিভিটি তত বেশি, আর অ্যাক্টিভিটি যত বেশি হবে ফেসবুক কাছে তত গুরুত্ব বেশি। তো ফেসবুক কাছে এটা চলে যাবে বেশি গুরুত্ব, এবং সাজেস্টেড কমেন্ট হিসেবে দেখাবে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে অন্যরা। যেমন আমরা অনেক সময় দেখি অনেক ফ্রেন্ডরাই বিভিন্ন পেজে পোস্ট করে, বিভিন্ন দেখে কমেন্ট করে প্রাইস কত এই কত, কিন্তু আমরা কিন্তু পেয়ে যাই, আরে এই কমেন্ট করছে এই পেজে প্রাইস কত, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, কিন্তু আমার কাছে ওই কমেন্ট করার কারণে কিন্তু আমার কাছে আসছে না, কমেন্ট করলে কিন্তু আমার কাছে আসতো না। তো কমেন্টের গুরুত্ব হচ্ছে এখানে, কমেন্টের মাধ্যমে ইজিলি অর্গানিক ভাবে রিচ করা যায়। লাইকে তত একটা গুরুত্ব না, কিন্তু লাইক হলে দেখে গেছি আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাচ্ছে। এঙ্গেজমেন্ট বেড়ে গেলে ওই বললাম না ওই আর্লি এঙ্গেজমেন্ট বেড়ে গেলে অবশ্যই ফেসবুক এটাকে গুরুত্ব দিবে। এঙ্গেজমেন্ট বলতে কি, লাইক কমেন্ট শেয়ার যে কোনো একটা হইলেই আমাদের এঙ্গেজমেন্ট, ঠিক আছে।
অর্থাৎ এঙ্গেজ হয়েছে কিভাবে, সে লাইকের মধ্যে এঙ্গেজ হয়েছে, সে কিভাবে এঙ্গেজ হয়েছে, সে কমেন্টের মাধ্যমে এঙ্গেজ হয়েছে, কিভাবে এঙ্গেজ হয়েছে, সে শেয়ারের মাধ্যমে এঙ্গেজ হয়েছে। সো যে কোনো একটা হলে এঙ্গেজমেন্ট। সো আমাদের গুরুত্ব দিকে সবচেয়ে গুরুত্ব হচ্ছে শেয়ার, কমেন্ট, লাইক। ফেসবুক চিন্তা করে যে পোস্টে বা হ্যাঁ যে পোস্টে শেয়ার বেশি থাকে তাকে বেশি গুরুত্ব দেয়, কমেন্ট থাকলে এরপর গুরুত্ব দেয়, লাইক থাকলে গুরুত্ব দেয়। আশা করি বুঝতে পেরেছেন এই জিনিসগুলো ফেসবুক পছন্দ করে। তো আপনারা চেষ্টা করবেন এগুলো বাড়ানোর জন্য। এগুলো বাড়ালে ফেসবুক পছন্দ করবে, অন্যরাও পছন্দ করবে। স্বাভাবিকভাবে মনে করবেন আপনার একটা ফ্রেন্ড, নতুন একজন ফ্রেন্ড হয়েছে, কিন্তু ফ্রেন্ড হওয়ার সাথে সাথে আপনি দেখলেন ওর টাইমলাইনে একটা প্রোফাইলের মধ্যে 5,000 লাইক। তো ফার্স্ট এক্সপ্রেশন কি হবে, ওয়াও এই 5,000 লাইক একটা প্রোফাইলের মধ্যে, তার মানে লোকটা আমার অনেক গুরুত্বপূর্ণ পারসন। তাহলে যার পোস্টে বেশি লাইক কমেন্ট বেশি আসে তখন আমরা মনে করি ওই লোকটা অনেক গুরুত্বপূর্ণ পারসন, তাকে একটু নোটিস করা যাক, তাকে একটু দেখার মতো সে পারসনটা। তো কাজে লাইক কমেন্ট শেয়ার বাড়ানোর জন্য চেষ্টা করবেন। ট্যাগ, ট্যাগ একটা মারাত্মক জিনিস। কিছু পজিটিভ আছে, কিছু নেগেটিভ আছে। নেগেটিভটা আগে বলি, পজিটিভটা পরে বলি। ট্যাগ আমরা সবাই করতে চাই। ট্যাগ বুঝেন তো? ট্যাগ শব্দটা হচ্ছে জোড়া দেওয়া। জোড়া দেওয়া মানে জোড়ো করা, মানে দুইটা জিনিসকে জোড়া দেওয়া, তিনটা জিনিসকে জোড়া দেওয়া, অর্থাৎ একের অধিক জিনিসকে জোড়া দেওয়া। যেমন মনে করেন আমরা অনেক সময় একটা প্রোফাইল আপলোড দিতেছি, ট্যাগ করে দিছি আমার ফ্রেন্ড লিস্টে 30 থেকে 40 জনকে। কি রে ভাই তুই প্রোফাইল দিতেছস তোমার, আচ্ছা তুই, আমি একটা তুই ল্যাঙ্গুয়েজটা নিয়ে আসছি। আচ্ছা আপনি প্রোফাইল মানে আপলোড করেছেন আপনার প্রোফাইল, ট্যাগ করতেছেন করিম, রহিম, যৌধ মধু, যাদেরকে পারতেছেন তারই ট্যাগ করে দিতেছেন। এটা সবচেয়ে ঘৃণা করে ফেসবুক, মানে হেট করে। কারণ পোস্টে ছবি যাচ্ছে আপনার, ট্যাগ করতেছেন রহিম মিয়াকে। রহিম মিয়াকে কেন ট্যাগ করবেন? ট্যাগ তো রহিম মিয়ার দরকার নাই, রহিম মিয়া তো আপনার প্রোফাইলের মধ্যে নাই। যদি প্রোফাইলে থাকেন ঠিক আছে রহিম মিয়াকে ট্যাগ করেন। ট্যাগ তাদেরকে করবেন, মনে করেন আপনি কোনো একটা পোস্ট দিয়েছেন, কোনো একটা ছবি দিয়েছেন, যখন আমরা অনেক গ্রুপের ছবি দিই, গ্রুপের মধ্যে 4-5 জন 10 জন থাকে, যদি 10 জন থাকে তাহলে আপনি এই 10 জনকে ট্যাগ করে দেন। 10 জন নাই, আপনি একা আছেন, এখানে ওই পার্সন গুলো নাই, ওই পার্সন গুলো যদি ট্যাগ করেন, ফেসবুক এখানে সবচেয়ে ঘৃণা করে, মানে সবচেয়ে হেট করে, মানে এটা ফেসবুক এটা সাপোর্ট করে না। এনি কমেন্ট? ওকে ফাইন ভাই, এগুলা নিয়ে ক্লাস করেছেন আগে, রাইট। আমি এগুলাকে শর্টকাটে পরে চলে যাচ্ছি। উম, ভাই এগুলোর পর নতুন আসতেছে, ঠিক আছে। ট্যাগ, ট্যাগটা বলতেছি যাদের কানেক্টেড আছে তাদের সাথে আপনি ট্যাগ করবেন, ঠিক আছে। যেমন আপনার প্রোফাইলে বা আপনার কভার ফটো বা আপনার একটা ফটো শেয়ার করছেন, এগুলোর সাথে যদি আপনি ট্যাগ করবেন, তাদেরকে ট্যাগ করবেন যদি ওই প্রোফাইলের মাধ্যমে, ওই প্রোফাইল বা ওই কভারের মধ্যে অথবা ওই ছবির মধ্যে, যদি ওই ভিডিওর মধ্যে যদি ওই পার্সনগুলো থাকে, ওই পার্সনগুলোকে ট্যাগ করেন। আদারওয়াইজ ট্যাগ করার কোনো প্রয়োজন নেই। যদি আদারওয়াইজ যদি মনে করেন রহিমকে ট্যাগ করছেন কিন্তু রহিমে এই পোস্টে নাই, এই মানে এই জিনিসের নাই, কিন্তু রহিমকে ট্যাগ করেছে, ফেসবুক এটাকে ঘৃণা করে, মানে এটাকে বিব্রত করতেছে। ফেসবুক মনে করে আচ্ছা তফসিল যে লোকটা রহিমকে শুধু শুধু বিরক্ত করতেছে ট্যাগের মাধ্যমে, কারণ ওই ট্যাগ করলে সব নোটিফিকেশন ওর কাছে যায়, কিন্তু রহিম তো এটা পছন্দ না করতে পারে। কিন্তু রহিম যদি আমার পোস্টের মধ্যে থাকতো তাহলে ঠিক আছে, রহিম এটা মেনে নিব, ঠিক আছে আমি তফসিল পোস্টে আছি, তার মানে আমাকে ট্যাগ করছে, রহিম রিল্যাক্স। ফেসবুক মনে করে আচ্ছা রহিম যেহেতু রিল্যাক্স, আমি রিল্যাক্স। আর এখন আমি একটা পোস্ট দিলাম কিন্তু রহিম নাই, রহিমকে ট্যাগ করে দিছি, রহিম তো বিরক্ত বোধ করবে। ফেসবুক মনে করে আচ্ছা ঠিক আছে তফসিলের পোস্টে তো রহিমের কোনো সংযুক্ত নাই, কেন তফসিল রহিমকে ট্যাগ করলো, তখন মনে করে আচ্ছা তফসিল রহিমকে বিরক্ত করতেছে, আচ্ছা তফসিল পোস্টটা একটু নেগেটিভ মার্ক রেখে দিবে ফেসবুক। তা আশা করি ট্যাগটা কাদের করবে, যদি আপনার পোস্টে বা ফটোতে ছবিতে কোনো কিছুতে যদি যুক্ত থাকে তাহলে আপনি ট্যাগ করেন, আর যুক্ত যদি না থাকে, ওই পার্সন যদি রিলেটেড যদি না থাকে তাহলে ট্যাগ করবেন না। হ্যাঁ, এখন চলে আসছে যে এঙ্গেজমেন্ট এরা, মানে যার পোস্টে যত লাইক বেশি, যত মানে কমেন্ট বেশি, যত শেয়ার বেশি, সে তত সেলিব্রিটি হয়ে যাচ্ছে। তো কাজে এঙ্গেজমেন্ট এরাতে আপনি এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করবেন। আর এঙ্গেজমেন্ট কোনটা কি বলে, লাইক কমেন্ট শেয়ার। তো কাজে আপনি এঙ্গেজমেন্ট যত বাড়াবেন তত আপনার ভ্যালুটা বেড়ে যাবে। আপনার ভ্যালু বেড়ে গেলে আপনি ট্রাস্টি পারসন হয়ে যাবেন, আপনি বিশ্বস্ত পারসন হয়ে যাবেন। বিশ্বস্ত পারসন হইলে আমরা কিন্তু বিশ্বস্ত পারসনের সাথে বন্ধুত্ব করতে চাই, বিশ্বস্ত পারসনের কাছ থেকে আমরা প্রোডাক্ট কিনতে চাই, তাদের সাথে সম্পর্ক রাখতে চাই। তো এঙ্গেজমেন্ট আপনার কাছে যত বেশি এঙ্গেজমেন্ট হয় তত আপনার গুরুত্ব বেড়ে যাবে। সাময়িকভাবে আমি যদি
বলি, মনে করেন আমাদের গ্রুপে মনে করেন একজন পোস্ট করলো 5 জন আর 10টা লাইক দিল, তাকে কিন্তু আপনি পাত্তা দিবেন না। কিন্তু আবার একজন পোস্ট করলো, তার পোস্টে 300 লাইক, 100 কমেন্ট, 10টা শেয়ার, তখন আপনি কিন্তু ওই পার্সনের গুরুত্ব পাবেন। ও এই ভাই পোস্ট করলে, এই আপু পোস্ট করলে দিয়ে এত কমেন্ট এত লাইক আসে, ওই মানুষটা কিন্তু আপনি কিন্তু বিশ্বাস করবেন, আচ্ছা উনি হয়তো অনেক বড় পাপের মানুষ, উনি হয়তো অনেক বড় উদ্যোক্তা, উনি হয়তো বড় কিছু করে ফেলছে, তখন আপনি কিন্তু তাকে গুরুত্ব দিবেন। কারণ আপনি দেখতেছেন একটা প্রুফ পাইতেছেন, তার পোস্টে কমেন্ট বেশি, এঙ্গেজমেন্ট বেশি, লাইক বেশি, শেয়ার বেশি। তো কাজে আপনার পোস্টও এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করবেন, লাইক কমেন্ট শেয়ার বাড়ানোর চেষ্টা করবেন, তাহলে অন্যরা আপনাকে গুরুত্ব দিবে, আপনাকে বিশ্বাস করবে বেশি, আপনাকে সম্মান করবে, আপনার কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার একটু হবে, প্রলুব্ধ হবে। তো কাজে এঙ্গেজমেন্ট এড়াতে আপনি এঙ্গেজমেন্ট বাড়ানোর চেষ্টা করবেন। হ্যাঁ, কিছুক্ষণ আগে বলেছি এঙ্গেজমেন্ট বাড়ালে আপনি কি ভ্যালু ক্রিয়েশন হবে। তো ভ্যালুটা ক্রিয়েশন কিভাবে হবে? আমাদের শেয়ার করতে, আমাদের পোস্টে যখন বেশি শেয়ার থাকবে, বেশি কমেন্ট থাকবে। কারণ কাদের পোস্টে আমরা বেশি কমেন্ট করি, যাদেরকে আমরা চিনি, বিশ্বাস করি, এবং যাদের পোস্ট ভালো লাগে তাদের পোস্টে আমরা কমেন্ট করতে চাই, তাদের পোস্টে আমরা শেয়ার করতে চাই। আদারওয়াইজ যাদেরকে চিনি না, জানি না, যার কোনো ভ্যালু নেই আমার কাছে, তাদের তো আমি কমেন্টও করবো না, শেয়ার করবো না। সো ভ্যালু ক্রিয়েশন করলে আপনার শেয়ার কমেন্ট বেড়ে যাবে, আর শেয়ার কমেন্ট বেড়ে গেলে আপনার ভ্যালুটাও বাড়তেছে, আবার ভ্যালু বাড়ার সাথে সাথে আপনার শেয়ার কমেন্ট বাড়তেছে, দুইটাই একে অপর সাপোর্ট করতেছে। তো কাজে আপনার এঙ্গেজমেন্ট বেড়ে গেলে আপনার ভ্যালু ক্রিয়েশন হবে, ভ্যালু ক্রিয়েশন হলে আপনার পোস্টে লাইক কমেন্ট শেয়ার সব বেড়ে যাবে, আপনার ট্রাস্টিনেসটা বেড়ে যাবে, পরবর্তীতে আপনাকে যারা ফলো করবে তারা আপনার কাছে কোনো কিছু কিনতে দ্বিধাবোধ করবে না, যাকে বিশ্বাস করে তার কাছে আমরা কেনার চেষ্টা করি। এই হচ্ছে ফেসবুক আমাদের লাইক করে। এখন ডিসলাইক কি করে? স্প্যাম। স্প্যাম ফেসবুক সবচেয়ে ঘৃণা করে হচ্ছে স্প্যাম। স্প্যাম বলতে কি, আমরা অনেক সময় করি না, দেখে গেছি কি আমাদের একই সাথে 200-300 মানুষকে ইনভাইট পাঠিয়ে দেই, 200-300 মানুষকে শেয়ার করে দেই। মানে আমি একটা পোস্ট শেয়ার করতেছি, তখন ফেসবুক মনে করে আচ্ছা এত লোককে একসাথে শেয়ার পাঠাইতেছে, এত লোককে একসাথে ইনভাইট পাঠাইতেছে, অবশ্যই সে একটা খারাপ কিছু ঘটাবে। ফেসবুক এটাকে স্প্যাম মনে করে, তখন নেগেটিভ মনে করে, তখন আপনাকে নেগেটিভ আওতা চলে আসে। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে ব্লক দিয়ে দিবে নির্দিষ্ট একটা সময়ের জন্য। মানে ফেসবুক এমনটা করে, অনেকে মনে ফেস করেছেন। মানে অতিরিক্ত কমেন্টও করা যাবে না, শুধু শুধু গিয়ে লিঙ্ক শেয়ার করে দেন কমেন্টের মাধ্যমে, ফেসবুক মনে করে আচ্ছা হ্যাঁ লিঙ্কের মাধ্যমে একটা দুর্ঘটনা ঘটাইতে চাইতেছে, ওরে কমেন্ট ব্লক দিয়ে দিই। অতিরিক্ত কমেন্ট করা যাবে না, একই সাথে কমেন্ট করবেন, মানে একসাথে গেলেন গিয়ে সে 10-12টা কমেন্ট করে দিলেন 1 মিনিট 2 মিনিটের মধ্যে, তাহলে মনে করবে ফেসবুক মনে করে আচ্ছা ঠিক আছে, এর তো তারা কেন এত কিছু করতেছে, কেন একসাথে এত কিছু করতেছে কেন, তার মানে কি সে একটা স্প্যাম করার চেষ্টা করছে। ফেসবুক এই কমেন্টগুলো, এই জিনিসগুলোকে স্প্যাম ধরে নেয়। একই সাথে বেশি ইনভাইট দেওয়া যাবে না, বেশি কমেন্ট করা যাবে না, কোনো কিছু বেশি করা যাবে না, তখন এটাকে ফেসবুক স্প্যাম ধরা যাবে। কোন প্রকার স্প্যাম ফেসবুক পছন্দ করে না, ডিসলাইক করে। রিপিটিটিভ পোস্ট বলতে কি, আমরা অনেকেই করি একই পোস্ট, মনে করি একটা পোস্ট করলাম আমি, আবার এই পোস্টটা যদি আবার 1 সপ্তাহ পরে আরেকটা করি, আবার এই পোস্টটাকে আবার 10 দিন পরে করলাম, আবার এই পোস্টটাকে আবার করলাম, কপি পেস্ট করে দিলাম, এরকম যদি একটা পোস্ট বারবার যদি করি, তাহলে ফেসবুক এটাকে নেগেটিভ মার্ক করে। কি ব্যাপার, সে একটা পোস্ট বারবার করতেছে, তার মানে কি এই পোস্টের মাধ্যমে সে কিছু করতে যাচ্ছে, অন্য কিছু করতেছে, মানে যেটা অবৈধ ওয়েতে করতে যাচ্ছে সম্ভবত। এই রিপিটিটিভ পোস্ট, একই পোস্ট যখন বারবারই হয়, ফেসবুক এটাকে পছন্দ করে। তখন যখন রিপিটিটিভ পোস্ট হয়, তখন ফেসবুক আপনার প্রোফাইল, আপনার পেজ, আপনার যে পোস্টগুলা, এটাকে নেগেটিভ মার্কিং করে, সবার কাছে পৌঁছায় না, মানে এটা নেগেটিভ মার্কে রাখে। তখন দেখবেন আপনার এঙ্গেজমেন্ট কম আসবে, তখন এঙ্গেজমেন্ট কম আসলে তো আপনার সাথে কানেক্টিভিটি নেই। সো রিপিটিটিভ পোস্ট করা যাবে না, একই পোস্টকে বারবার করা যাবে না, চেঞ্জ আসতে হবে, পোস্টের মধ্যে চেঞ্জ আসতে হবে। তারপর লাইক বেটিং হচ্ছে আপনি এমন কিছু করে রাখছেন যে আপনার পোস্টে অটোমেটিক লাইক আসতেছে, যেটাকে বিভিন্ন টুলস ইউজ করে অটো লাইক আনা যায়। মানে আপনি কোনো কিছু করলেন না, পোস্টে এমনি লাইক আসছে, অটো লাইক। তো অটো লাইক যখন আসবে লাইক বেটিং, এইরকম কাজ করলে ফেসবুক কি পছন্দ করে না, কারণ আপনি অবৈধ উপায়ে লাইক বেশি আনতেছেন। অবৈধ উপায়ে লাইক বেশি আনলে তো ফেসবুক কি করতেছে, যে আপনাকে নেগেটিভ মার্কিং করতেছে। লাইক বেটিং করা যাবে না, অর্থাৎ বেশি লাইক আনা যাবে না অবৈধ উপায়ে। এমন টুলস আছে যেগুলোর মাধ্যমে আপনি ইজিলি লাইক চলে আসে, ঠিক আছে, আপনার কিছু করতে হবে না, লাইক চলে আসবে। তো লাইক চলে আসলে তো ফেসবুক এটাকে নেগেটিভ মার্কে চলে, আচ্ছা ঠিক আছে আমার রোজ প্লে করে সে লাইক আনে নাই, সে অন্য অবৈধ উপায়ে লাইক আনছে, তাকে লাইক বেটিং যারা করে তাদেরকে নেগেটিভ মার্কে রাখে। তারপর ক্লিক বেটিং হচ্ছে লাইক বেটিং এর মতো নেই। ক্লিক বেটিং হচ্ছে, লাইক বেটিং মানে শুধু লাইক, আর ক্লিক বেটিং হচ্ছে কি, লাইক আমাদের অনেক বিভিন্ন ধরনের রিয়েক্ট, লাভ রিয়েক্ট হতে পারে, ওয়াও রিয়েক্ট হতে পারে, স্যাড রিয়েক্ট হতে পারে, অর্থাৎ ক্লিক করে যে রিয়েক্টটা দেওয়া হয়, মানে ক্লিক বেটিং। লাইক বেটিং তো শুধু লাইক, আর ক্লিক বেটিং হচ্ছে লাইক সহ অন্যান্য যে রিয়েক্ট গুলো আছে সেটা হচ্ছে
আমাদের ক্লিক বেটিং। ফেসবুক এটাও পছন্দ করে না। অর্থাৎ আপনি এই ক্লিক বেটিং এর মাধ্যমে যদি আপনি বেশি করে এনগেজমেন্ট নিয়ে আসেন, ফেসবুক এটাও পছন্দ করবে না। তারপর আসে অনলি টেক্সট কন্টেন্ট। ফেসবুক আপনি শুধু আপনার পোস্ট আপনার প্রোফাইলে, আপনার পেজে বা আপনার গ্রুপে শুধুমাত্র টেক্সট কন্টেন্ট দিলেন, লিখে কন্টেন্ট দিলেন। শুধুমাত্র পোস্ট করলেন, কিছু লেখালেখি করলেন। এই লেখা কিন্তু ফেসবুক পছন্দ করে না। শুধুমাত্র পোস্ট করলেন, লেখালেখি পোস্ট করলেন। ফেসবুক কি দিয়েছে? আপনি দেখবেন ফেসবুক লেখে হোয়াটস অন ইউর মাইন্ড যখন ওখানে পোস্ট করেন, ক্লিক করেন, তখন আপনি কিন্তু লেখে পোস্ট করতে পারবেন, ফটো শেয়ার করতে পারবেন, ভিডিও শেয়ার করতে পারবেন, আপনি লাইভে যেতে পারবেন, পোল ক্রিয়েট করতে পারবেন, ইভেন্ট ক্রিয়েট করতে পারবেন। অনেকগুলো অপশন আছে। আমরা কি করি? শুধু লেখালেখি পোস্ট করি। ফেসবুক বললাম তোমাকে এতগুলো ফিচার দিয়ে দিলাম, এতগুলো সিস্টেম দিয়ে দিলাম, তুমি শুধু লেখালেখি পোস্ট করতেছো, আর কিছু শেয়ার করো না। তার মানে কি? আমি এতগুলো তোমার জন্য দিয়ে গেলাম, তুমি শুধু আমার একটা জিনিস অ্যাকসেপ্ট করতেছো, বাকি জিনিসকে অ্যাভয়েড করতেছো। তার মানে আমি তোমার পছন্দ করবো না। স্বাভাবিকভাবে আপনাকে কেউ যদি আপনি 10টা সার্ভিস দেন, 10টা সার্ভিসের মধ্যে যদি কেউ যদি আপনার একটা সার্ভিস পছন্দ করে, বাকি সবগুলো পছন্দ করে না, তাহলে মনে করবে ওই লোকটা আপনার কাছের লোক না। তখন ফেসবুক মনে করবে আচ্ছা ঠিক আছে, সে শুধু কন্টেন্ট পোস্ট করে, আর কোনো পোস্ট করে না, সে ফটো শেয়ার করে না, সে ভিডিও দেয় না, সে লাইভেও যায় না, সে পোলও ক্রিয়েট করে না, সে ইভেন্টও ক্রিয়েট করে না, কোনো কিছু ক্রিয়েট করে না, তাহলে তো তাকে সে ওয়াচ পার্টি তো যায় না। তার মানে কি? ফেসবুক মনে করবে আচ্ছা ঠিক আছে, সে শুধু একটা পছন্দ করে, বাকিগুলো পছন্দ করে না। তার মানে কি? সে আমার রুলস গুলো, আমার জিনিসগুলো পছন্দ করে না। তাহলে ফেসবুক আপনাকে কি করতে হবে? অনলি টেক্সট করা যাবে না। অনলি টেক্সট করতে হবে না। আপনাকে মাঝে মধ্যে টেক্সট কন্টেন্ট দিতে হবে, ফটো শেয়ার করতে হবে, ভিডিও দিতে হবে, মাঝে মধ্যে লাইভে যেতে হবে, পোল ক্রিয়েট করতে হবে, ওয়াচ পার্টিতে যেতে হবে, নানা ধরনের যে আছে এগুলো করতে হবে। তাহলে ফেসবুক মনে করে আচ্ছা ঠিক আছে, সে তো আমার সকল ফিচার গুলো ইউজ করতেছে, তার মানে কি সে আমাকে মানতেছে, আমাকে মেনটেন করতেছে। শুধু অনলি টেক্সট কন্টেন্ট করবেন না, আপনি মাঝে মধ্যে কি করবেন? ফটো শেয়ার করবেন, লাইভে যাবেন, ভিডিও শেয়ার করবেন, পোল ক্রিয়েট করবেন, ওয়াচ পার্টিতে যাবেন। এগুলো করলে আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে এবং ফেসবুকে আপনাকে গুরুত্ব দিবে। আর শুধুমাত্র অনলি টেক্সট কন্টেন্ট করলে ফেসবুক এটা পছন্দ করে না, যদিও আমরা সবাই একটা এই জিনিসটাই করে থাকি। তারপর হচ্ছে কন্টেন্ট দ্যাটস টু প্রমোশন। জাস্ট টু প্রমোশন বলতে এক বোঝাচ্ছে আমরা কিন্তু একটা কন্টেন্ট কোন হইলে কি করি, অনেকে কি করে যে শুধু কন্টেন্টটা দিবে কি এটা প্রমোশন করার জন্য, অর্থাৎ আমার সেলস বেড়ে যাক। একটা কন্টেন্ট, কন্টেন্ট বলতে কি? কন্টেন্ট হতে পারে আপনি একটা ফটো শেয়ার করলেন, এটা একটা কন্টেন্ট হতে পারে। আপনি পোস্টের মাধ্যমে একটা ভিডিও শেয়ার করলেন, এটা একটা কন্টেন্ট হতে পারে। শুধু লেখালেখি করলেন, এটা একটা কন্টেন্ট হতে পারে। লাইভে যেতে পারেন, এটা একটা কন্টেন্ট হতে পারে। কন্টেন্ট মানে কি? আপনি যা শেয়ার করেন তাই কন্টেন্ট। কন্টেন্টটা করেন দ্যাটস টু প্রমোশন। বেশি যদি প্রমোশন করেন কন্টেন্টটাকে, তাহলে ফেসবুক এটাকে পছন্দ করে না। ফেসবুক মনে করে আচ্ছা সে কন্টেন্ট লেগে শুধুমাত্র প্রমোশনের জন্য, তার সেলস বাড়ানোর জন্য, তাহলে সে তো কাজে তার লাভের জন্য মানে প্রমোশন করতেছে, মানে কন্টেন্ট গুলো লিখতেছে বা দিতেছে। কন্টেন্ট গুলো হতে হবে এরকম। কন্টেন্ট দুই ধরনের হয়ে থাকে, একটা ইনফরমেশনাল কন্টেন্ট বা ইনফরমেটিভ কন্টেন্ট, আর একটা হচ্ছে প্রমোশনাল কন্টেন্ট। আপনাকে কি করতে হবে? প্রমোশনাল কন্টেন্ট শুধু সেলস বাড়ানোর জন্য কন্টেন্ট লিখলে চলবে না। আপনার কন্টেন্টের মাধ্যমে ইনফরমেটিভ, অর্থাৎ আপনার যারা কাঙ্ক্ষিত বায়ার আছে বা কাঙ্ক্ষিত টার্গেটেড অডিয়েন্স আছে, তারা যাতে আপনার কাছ থেকে কিছু শিখতে পারে। আপনি কি করবেন? ইনফরমেশনাল কন্টেন্ট দিবেন, প্রমোশনাল কন্টেন্ট দিবেন। বেশিরভাগ ইনফরমেশনাল কন্টেন্ট দিবেন। যদি 5টা কন্টেন্ট দেন, তাহলে এর মধ্যে দেখবেন আপনি 3টা দেওয়ার চেষ্টা করবেন ইনফরমেশনাল কন্টেন্ট, আর 2টা দিবেন প্রমোশনাল কন্টেন্ট। তখন ফেসবুক মনে করবে আচ্ছা যে লোকটা তফসিল, যে লোকটা পোস্ট করতেছে সে আসলে ভালো মানুষ, সে তার সেলস বাড়ানোর জন্য শুধু 2টা পোস্ট করতেছে, আর মানুষকে জ্ঞান বা নলেজ মানে শেয়ার করার জন্য 3টা পোস্ট দিচ্ছে। তার মানে কি? সে মানুষকে সার্ভ দিচ্ছে, মানে সেবা দিচ্ছে। তখন কি ফেসবুক মনে করে না ঠিক আছে, সে ভালো করছে। আর শুধুমাত্র আপনি কন্টেন্ট করলে প্রমোশন করার জন্য বুস্ট করে দিলেন, স্পন্সর ভিডিও দিয়ে দিলেন, স্পন্সর পোস্ট দিয়ে দিলেন, তখন মনে করবে আচ্ছা ঠিক আছে, সে শুধু তার সেলস বাড়ানোর জন্য, তার লাইক বাড়ানোর জন্য শুধু প্রমোশন করতেছে। সে কিন্তু ইনফরমেটিভ মানুষকে সহায়তা করতেছে ইনফরমেটিভ দিয়ে, সেটা ফেসবুক পছন্দ করে না। তো তো কাজে আপনি পোস্টগুলো শুধু প্রমোশন করবে না। অনেকে মনে করে পোস্ট প্রমোশন করবো, আমার সেলস আসবে, আমার বেশি না। ফেসবুক এটাকে পছন্দ করে না। ফেসবুক বলে যে আপনার পোস্টের মধ্যে ইনফরমেশন থাকতে হবে, আবার প্রমোশন করেন তাও সমস্যা নেই। তবে দুইটাকে আমাদের কম্বিনেশন করে নিতে হবে। সো আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে ফেসবুক কি পছন্দ করে বা করে না। তারপর আনইউজুয়াল এঙ্গেজমেন্ট। আনইউজুয়াল এঙ্গেজমেন্ট মানে কি? এটা হচ্ছে অনেক কিছু হয় না, হঠাৎ করে দেখেছি কি 100-200 লাইক চলে আসছে, 100-200 লাইক চলে আসছে, আবার দেখেছি কি পরে 5 ঘন্টা কোনো লাইক নেই বা কমেন্ট নেই, কোনো কিছু নেই। তার মানে কি? হঠাৎ করে যে 100-200 লাইক চলে আসছে, এটা হচ্ছে আনইউজুয়াল এঙ্গেজমেন্ট। আনইউজুয়াল এঙ্গেজমেন্ট কি? অর্থাৎ এটা ইউজুয়াল না, স্বাভাবিক না, অস্বাভাবিকভাবে এঙ্গেজমেন্ট আসছে।
ফেসবুক যখন দেখে এটা অস্বাভাবিকভাবে তার লাইক বেড়ে গেছে, অস্বাভাবিকভাবে তার কমেন্ট বেড়ে গেছে, অস্বাভাবিকভাবে তার শেয়ার বেড়ে গেছে, তার মানে বুঝতে হবে এটা সে কোন না কোনো অবৈধ কাজ করে এই জিনিসটা করেছে। কিভাবে ধরতে পারে দেখেছি, 1 ঘন্টার মধ্যে অনেক লাইক কমেন্ট শেয়ার, কিন্তু পরবর্তী 5 ঘন্টা কোনো লাইক কমেন্ট শেয়ার নাই, তখন ফেসবুক মনে করে যে আচ্ছা 1 ঘন্টা সে সে অবৈধ কাজ করেছে, সেই কারণে হয়তো বেশি চলে আসছে, তখন এটাও ফেসবুক নেগেটিভ মার্কিং করে। সো আনইউজুয়াল এঙ্গেজমেন্টও ফেসবুক পছন্দ করে না। এখন চলে আসতে হবে, আসলে বুঝতে পেরেছেন? এ পর্যন্ত কারো কোশ্চেন থাকলে করতে পারেন। এনি অফ ইউ এ পর্যন্ত যা আলোচনা করেছি? কি ব্যাপার? কারো সমস্যা নেই? নো নো ওকে, আশা করি সমস্যা না করতে, আশা করি আমি এগুলো জানার দরকার ছিল, কারণ এগুলো না বললে আপনারা জানবেনও না আসলে কি বলতেছি, ঠিক আছে? তো কাজে এগুলা বলার প্রয়োজন ছিল, বলে দিয়েছি। সো আমরা জেনে নিব, আরো জেনে নেব কি কি আমাদের ফেসবুক আপডেট গুলোতে আসছে। আজকে ক্লাসে বোরিং হতে পারে, বোরিং হলো আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি এগুলো আপনি ওই আমি যদি আপনারা অনেকে মনে করতেছেন ভাই ফেসবুক পেজ টেজ খুললা দেখাই দেবো কিভাবে কি কাজ করতে হয়, হ্যাঁ করাবো, এটা হবে এখন না, এটা হবে আর এক ক্লাস পরে বা নেক্সট ক্লাসে হতে পারে, কিন্তু আজকে যে আলোচনাগুলো করেছি এগুলো যদি না করতাম তাহলে এগুলো আপনার এই নলেজটা গ্যাদার হতো না, আপনার ব্রেইনে থাকতো না আসলে এই করা উচিত, এগুলো করা উচিত না। আসলে একই ক্লাস দুইবারও যদি করেন আপনি কিন্তু নতুন ভাবে উপস্থাপন হবে। সো কাজে আপনি যত বেশি দেখবেন শুনবেন তত ভালো হবে। যদিও লাস্ট ক্লাসে আমি এগুলো আলোচনা করেছিলাম, আরো মোর বেশি আলোচনা করেছিলাম, বকবক বেশি করেছিলাম, আজকে একটু কম বকবক করতেছি, কম আলোচনা দিচ্ছি, তারপরও আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিগুলো করা যাবে কিগুলো করা যাবে না, এগুলো আগে জানা দরকার, কারণ ফেসবুকের রোলগুলো যদি প্ল্যান না করি তাহলে কিন্তু আমি ফেসবুক দিয়ে ভালো কিছু আসবে না। সো কি কি করা যাবে কি কি করা যাবে না সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। এখন চলে আসি ফেসবুক জিরো আপডেট, লেটেস্ট যে আপডেটটা আসছে ফেসবুক জিরো আপডেট। জিরো আপডেট বলতে এই না যে কালোর জায়গায় সাদা হয়ে গেছে, সাদা জায়গায় কালো হয়ে গেছে, মানে এগুলা না। ফেসবুক আসলে কি আপডেট করছে একটু দেখে নেব। এক, পাবলিক পোস্টগুলো লেস শো, মানে কি পাবলিক পোস্টগুলোকে লেস শো করাচ্ছে, অর্থাৎ দেখা গেছে কি আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারা যদি পোস্ট করে আপনি দেখবেন, আপনার ফ্রেন্ড লিস্টে নাই এমন কেউ যদি পোস্ট করে আপনি দেখবেন না, অর্থাৎ পাবলিক পোস্ট। পাবলিক পোস্ট গুলো কি আমরা মানে পাবলিক সেক্টর থাকে, পাবলিক থাকে, প্রাইভেট থাকে, দেখি এনওয়ান থাকে, এরকম কিছু পোস্ট থাকে, অর্থাৎ পাবলিক পোস্ট গুলো কি লেস শো করাচ্ছে, অর্থাৎ ফেসবুক কি করছে, আচ্ছা ঠিক আছে আগে এমন হতো যে আমি পোস্ট করলাম মিস্টার রহিম আমার ফ্রেন্ড লিস্টে আছে, মিস্টার এক্স ফ্রেন্ড লিস্টে নাই, কিন্তু আমার পোস্টটা কি দুইজনের কাছে গিয়ে ফেসবুক পৌঁছানোর চেষ্টা করতো। এখন কি করছে ফেসবুক এটাকে একটু কি বলছে, ফেসবুক বলেছে এখন থেকে তোমার সাথে যে কানেক্টেড আছে, সরি গাইস আমার একটু ট্রেন যাচ্ছে সম্ভবত নয়েজ হতে পারে। তারপর আমি বলার চেষ্টা করি ফেসবুক জিরো আপডেটে নিয়ে আসছে কি পাবলিক পোস্ট গুলো লেস শো করা হবে। পাবলিক পোস্ট গুলো লেস শো বলতে অর্থাৎ তার সাথে আমার কোনো কানেকশন নাই, কোনোভাবে কানেক্টেড না, সে আমার ফ্রেন্ড লিস্টে নাই, তাকে আমি ফলো করি না, তার পোস্ট আমার কাছে আসবে না। আসবে না যে এটা না, কম আসবে, আগে বেশি আসতো এখন কম আসবে, অর্থাৎ তার সাথে আমার ফ্রেন্ড লিস্টও নাই, তাকে আমি ফলো করি না, কোনোভাবে কিছু করি না, তার পোস্ট আমার কাছে সাধারণত আসবে না, যদিও আসে কম আসবে, খুবই কম আসবে। তো পাবলিক পোস্টগুলো হচ্ছে আমার সাথে কানেক্টেড না, ওই রকম পিপলের পোস্টগুলো আমার কাছে আসবে না, লেস শো, অর্থাৎ আসলো মানে ভেরি রেয়ার, যেটাকে বলা হয় একেবারে না বললে চলে, বা আসলেও দু একটা আসবে, কম আসবে। অর্থাৎ পাবলিক পোস্টগুলো আগে বেশি আসতো, এখন পাবলিক পোস্টগুলো কি শো কম করাবে, অর্থাৎ যাদের সাথে কানেক্টেড আছি তাদের পোস্টে আমাদের টাইমলাইনে আসবে। তো ফেসবুক জিরো আপডেটে এই কাজটা করেছে। দ্বিতীয়ত প্রমোশনাল পোস্ট লেস শো করাবে, প্রমোশনাল পোস্ট লেস শো করাবে, যেটাকে আমরা বলি স্পন্সর করি, কোনো একটা পোস্টে টাকা দিয়ে, ফেসবুককে টাকা দিয়ে অনেক মানুষের কাছে রিচ করা। প্রমোশনাল পোস্ট হচ্ছে অর্থাৎ আপনার পণ্যটাকে প্রমোট করলেন টাকার মাধ্যমে, অর্থাৎ আমরা জানি ফেসবুকে অ্যাডসেন্স এর মাধ্যমে একটা পোস্ট স্পন্সর করা যায়, ইজিলি অনেক মানুষের কাছে পৌঁছানো যায়। তো এটাও কি আগে বেশি করাইতো, মানে কম টাকা দিয়ে বেশি মানুষের কাছে পৌঁছানো যেত, এখন ফেসবুক কি করছে এটাকে কম শো করায়, কম পিপলের কাছে শো করায়।
কেন করায়? ফেসবুক চায় তুমি আমার কাছে টাকা বেশি ইনভেস্ট করো। অর্থাৎ আগে 500 টাকা দিয়ে যদি 5,000 মানুষের কাছে পৌঁছানো যেত, এখন মনে করো 500 টাকা দিয়ে 5,000 না 3,000 বা 4,000 মানুষের কাছে পৌঁছাবে। তাহলে ফেসবুক চাই তুমি 5,000 লোকের কাছে আগে 500 টাকা দিয়ে পৌঁছাতে পারতা, এখন তোমাকে 1,000 টাকা খরচ করতে হবে অথবা 800 টাকা খরচ করতে হবে। অর্থাৎ ফেসবুক চাই তুমি আমার এখানে বেশি টাকা ইনভেস্ট করো, আমার এখানে বেশি টাকা দাও। তো প্রমোশনাল পোস্টগুলোকে লেস শো করাচ্ছে, আগের তুলনায় কম শো করাচ্ছে, এটা জিরো আপডেটের রেজাল্ট। তো আগে মানে প্রমোশনাল পোস্টগুলোকে বেশি এঙ্গেজ করাইতো, বেশি রিচ করাইতো, এখন কম রিচ করায়। সো প্রমোশনাল পোস্টগুলোকে লেস শো করাচ্ছে। এখন আসো ফেসবুক অ্যাডস অ্যালগরিদম। মানে কি এতক্ষণ তো আমরা ফেসবুক অ্যালগরিদম শিখলাম, এখন ফেসবুক অ্যাডস অ্যালগরিদম, অর্থাৎ টাকার মাধ্যমে যে কাজগুলো করে থাকি। অর্থাৎ ফেসবুককে টাকা দিয়ে আমরা যে পোস্টগুলো করে থাকি, স্পন্সরগুলো করে থাকি, এগুলার কিছু অ্যালগরিদম আসলে অনেক টাফ, এটা অ্যালগরিদম অনেক টাফ, তারপর বোঝার চেষ্টা করি। অর্থাৎ আমি যদি এই অ্যালগরিদম যদি নাই বুঝি, তাহলে দেখেছি আমি আসলে কাঙ্ক্ষিত পার্সনের কাছে পৌঁছাতে পারবো না। আপনাদেরকে হয়তো নেক্সট ক্লাসে বা পরবর্তী ক্লাসে যখন আমি করবো অনেক কিছু দেখাবো, আসলে ফেসবুকে কি কি কখন করা উচিত, কখন করা উচিত না, কিভাবে করা উচিত, কিভাবে করা উচিত না, এগুলো আমি সব A to Z দেখাবো। কি আজকে থিওরিটিক্যাল দেখা দিচ্ছি, তারপর এগুলো জানা দরকার। থিওরিটি আপনার ব্রেনে থাকতে হবে, ব্রেনে যদি না থাকে আমি প্র্যাকটিক্যাল দেখালে আপনি বুঝবেন না। এজন্য থিওরিটিক্যাল ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। ফেসবুক অ্যাডস এর করে দাও, আপনার কখন পোস্ট করা উচিত, কখন পোস্ট করা উচিত না, আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ আছে, কখন অ্যাক্টিভ নাই, সেগুলো রিসার্চের মাধ্যমে আমরা বের করে নিব। তো আমাদের অ্যাডস অ্যালগরিদমে আমাদের কি করতে হবে? যখন আমরা অ্যাডস অর্থাৎ অ্যাডস এর মাধ্যমে পণ্যটাকে প্রমোট করার চেষ্টা করব, তখন কি করতে হবে? প্রথমে টার্গেট সেট করতে হবে। আচ্ছা ঠিক আছে, টার্গেট সেট করতে হবে, কিভাবে সেট করতে হবে? আচ্ছা, এই পণ্যটা কার কাছে পছন্দ দরকার? আমি যে অ্যাড দেব, কার উদ্দেশ্যে অ্যাড দেব? আমার অ্যাডটা তো যে কোনো মানুষ দেখতে পারে। যেমন মনে করো আগে ট্রেডিশনাল যুগে কি করতো? ট্রেডিশনাল যুগে মানুষ যখন টিভিতে অ্যাড দিত, সে জানতো না এটা দেখবো কি, একটা বাচ্চা দেখবো নাকি একটা বৃদ্ধ লোক দেখবো নাকি একটা মেয়ে দেখবে নাকি একটা ছেলে দেখবে, সেটা জানতো না। যেমন ফেয়ার এন্ড লাভলি একটা অ্যাড দিয়ে দিছে, কিন্তু আমি ছেলে মানুষ, ফেয়ার এন্ড লাভলি জীবন ইউজ করবো না। আমার বাবা যদি এই টিভি অ্যাডটা দেখে, আমার বাবা জীবন ইউজ করতে পারবো না। এই অ্যাডটা দিকে আমার বাবা কি লাভ হয়েছে আর বিরক্ত হয়েছে, একটা মেয়ে কিতা না কি বলতেছে, ঠিক আছে। আবার দেখা গেছে কি, ওই ছেলেদের একটা বাইক, বুম বুম একটা বাইক দেখা গেছে, একদিকে একতলা থেকে অন্যতলা যেতেছে। তো একটা মেয়ে, একটা নারী এই বাইকটার দিকে করবে কি? এই বাইকটা তো একটা নারী দরকার নাই, কারণ একটা দিকে বিরক্ত বোধ হইতে পারে। তো টার্গেটেড পার্সনের কাছে একটা যায় না। তো আমাদের ফেসবুক অ্যালগরিদমের অ্যাডস অ্যালগরিদম, যেটা কিছুক্ষণ আগে বলছিলাম আমি, টার্গেটেড কাস্টম করতে পারে। তো এখানে টার্গেট সেট করতে হবে। অর্থাৎ অ্যাডস অ্যালগরিদমের কাজ হচ্ছে আপনাকে টার্গেট করতে হবে, কার কাছে জিনিসটা পৌঁছাতে চাচ্ছেন ওই জিনিসটা টার্গেট করতে হবে। তারপর হচ্ছে ইউজার ফোকাস করতে হবে। আচ্ছা ঠিক আছে, ইউজার ফোকাস মানে কি? ইউজার আমার এই জিনিসটা পেয়ে খুশি হবে কিনা, এই জিনিসটা পেয়ে খুশি হবে কিনা, আমি এমন ভাবে সাজিয়ে পোস্টটা করতে হবে যাতে ইউজার দেখলে এটা মানে তার নজর কাড়ে। যেমন কিছু কিছু পোস্ট আমাদের অন্য পোস্ট দেখলে নজর কাড়ে, আবার কিছু কিছু পোস্ট নজর করে না। যেমন গ্রাফিক্যালি কিছু আমাদের প্রেজেন্টেশন আছে, এইভাবে ইউজার ফোকাস করতে হবে। আমি একটু পোস্টটা দিলাম কিন্তু ইউজার ফোকাস হলো না, ইউজার তো এটাকে অ্যাভয়েড করে চলে যাবে। তো আমাকে সেট করতে হবে, টার্গেট সেট করতে হবে যে আমার পোস্টটা কোথায় যাচ্ছে, কিভাবে ইফেক্ট পড়বে, এটা দেখতে হবে। আবার হচ্ছে দেখতে হবে ইউজার ফোকাস, অর্থাৎ আমার ইউজার আমার পোস্টটা দেখে আসলে এটা নিবে কিনা। এখন আমার দরকার ভিডিও, আমি দিয়ে দিছি একটা মানে লেখার পোস্ট, তো ইউজার তো এটা দেখে পড়বে না। ভিডিও যদি হয়, আচ্ছা ঠিক আছে, ভিডিওটা কি হইতেছে মানুষ একটু সময় দিবে, আচ্ছা ভিডিওর পরে এই ঘটনার পর কি ঘটনা হইব এটা দেখতে হবে। কিন্তু আপনি একটা লেখালেখির পোস্ট যদি একটা পোস্ট করে দেন, মানুষটা এতক্ষণ সহ্য নাই রে ভাই, এতক্ষণ সময় দিয়ে পড়বে। কিন্তু একটা ভিডিও যদি হয়, একটু লেন্দি হইলো না, ঠিক আছে, একটু ভিজুয়াল ইফেক্ট আছে, একটু দেখি মানে কি হয় কি না। তো এরকম ইউজার ফোকাস, ইউজারকে ধরে রাখার জন্য কিছু সিস্টেম আছে, এগুলো ফোকাস করতে হবে। টার্গেটও সেট করতে হবে, কার কাছে পৌঁছাতে চাচ্ছেন, কোথায় পৌঁছাতে চাচ্ছেন, কিভাবে পৌঁছাতে চাচ্ছেন, কখন পৌঁছাতে চাচ্ছেন, এগুলো আপনাকে টার্গেট সেট করতে হবে, ইউজার ফোকাস করতে হবে, এই জিনিস করতে হবে। তারপরে আপনি ফেসবুকে টাকা পে করেন, ফেসবুক আপনাকে ওই কাজগুলো করে দেবে। অর্থাৎ অ্যাডস অ্যালগরিদম মানে অ্যাডস মানে কি, আপনি টাকা দিয়ে ফেসবুকে টাকা দিয়ে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করতেছেন, মানুষের কাছে রিচ করা চাচ্ছেন। তো আপনাকে টার্গেট সেট করতে হবে, ইউজার ফোকাস করতে হবে, এই দুইটা জিনিস মেনটেন করে আপনাকে অ্যাডসটা দিতে হবে। এছাড়া আপনার আরো বুঝতে হবে, ইট ডাজ নট সিম্পলি প্রায়োরিটাইজ দ্য হাইয়েস্ট বিট। এটা আপনি নাও বুঝতে পারেন। অর্থাৎ ফেসবুককে এটা বলতেছে ইট ডাজ নট সিম্পলি প্রায়োরিটাইজ দ্য হাইয়েস্ট বিট, মানে এটা বলতে বোঝাচ্ছে আপনি ফেসবুককে বেশি টাকা দিলে যে ফেসবুক বেশি মানুষের কাছে পৌঁছে দেবে, এটা না। অর্থাৎ মনে করেন আপনি টার্গেট সেট করলেন না, ইউজার ফোকাস করলেন না, এমনিতে ঘুষ দিয়ে দিলেন, তাহলে কি
আপনি বেশি টাকা দিলেই যে মানে আপনার পোস্টটা সবার কাছে প্রায়োরিটাইজ পাবে, অগ্রাধিকার পাবে, এটা না। ওই কিছুক্ষণ আগে বললাম না যে আপনি টার্গেট সেট না করে ট্রেডিশনাল গুলো অ্যাড গুলো দিত, যেমন মোটর বাইকের একটা অ্যাড চলে আসছে, একটা মেয়ে দেখতেছে টিভিতে বসে বসে, তো সে তো এটা ইন্টারেস্ট ফিল করবে না, অবশ্যই ফিল করবে না। লিপস্টিকের অ্যাড অথবা দেখেছি স্নো, তীব্র স্নো বা এই স্নো সেই স্নো বলো, কিন্তু একটা ছেলে বা বৃদ্ধ একটা লোকের টিভি দেখতেছে, হঠাৎ করে অ্যাড চলে আসে, এই বৃদ্ধ লোকটা তো এটা পাত্তে দেবে না, এটা কি স্নো নাকি কি দিল, দেখার বিষয় না। অর্থাৎ পাত্তা দিচ্ছে না, কেন? টার্গেটের কাস্টমারের কাছে যায় নাই। আবার এই জিনিসটা যদি আবার মনে করে একটা নতুন একটা হোয়াইট ক্রিম একটা বেরিয়েছে, একটা কালো মেয়ে দেখতেছে, দীক্ষাত ফোকাস, আল্লাহ এই প্রাইসটা কোথায় থেকে নিয়ে আসতে হবে, কখন থেকে নিয়ে আসতে হবে, কোথায় থেকে নিয়ে আসতে পাওয়া যাবে, কখন পাওয়া যাবে, সে অপেক্ষা করবে, কারণ সে টার্গেটেড। তো এট দ্য সেম ওয়ে ফেসবুকে যখন একটা যাবে, আপনি ফেসবুকে টাকা পে করলেন কিন্তু টার্গেট সেট করতে পারলেন না। দরকার হচ্ছে টার্গেট হচ্ছে রহিমকে গেছে যদুর কাছে পোস্টটা, যদু তো বেশি টাকার পোস্টটা প্রায়োরিটি দিবে না, বলতেছে ইট ডাজন্ট সেভলি প্রায়োরিটাইজ দ্য হাই স্পিড। হাই স্পিড মানে কি, বেশি টাকা দিলেই যে ফেসবুক আপনাকে প্রায়োরিটি দিয়ে সবার কাছে পৌঁছে দিবে, এটা না। আর সবার কাছে পৌঁছে দিলেই যে আপনার পোস্টটা প্রায়োরিটিস পাবে, এটা না। কারণ যে পোস্ট মানুষ পছন্দ করবে না সেই পোস্টকে তো প্রায়োরিটি পাবে না। তো আরেকটা বলা আছে, পেইং মোর ডাজন্ট মিন ইউর অ্যাডস উইল গেট মোর এঙ্গেজমেন্ট। বেশি টাকা পে করলেই যে আপনার পোস্টটা সবার কাছে লাইক কমেন্ট শেয়ার আসবে, এটা না। অর্থাৎ আপনি একটা এমন একটা পোস্ট লিখছেন যেটা মানুষের ইনফরমেটিভ না, মানুষের পড়ে মজাই পাইছে না, তাহলে এই ওই পোস্টটা কি আপনি লাইক দিবে, কমেন্ট দিবে? অবশ্যই না। মানুষের কাছে ভালোই লাগে না, ইউজার ফোকাস করতে পারছেন না। তা প্রথমে এখানে আইডেন্টিফাই করতেছে আপনি টার্গেট সেট করতে পারছেন না, বেশি টাকা দিলেও মানুষের কাছে প্রায়োরিটিস পাইছে না। আর দ্বিতীয় হচ্ছে যে পেইং মোর ডাজন্ট মিন ইউর অ্যাডস উইল গেট মোর এঙ্গেজমেন্ট। বেশি টাকা পে করলে যে আপনার পোস্টে বেশি এঙ্গেজমেন্ট আসবে, বেশি লাইক আসবে, বেশি কমেন্ট আসবে, বেশি শেয়ার আসবে, এটা না। অর্থাৎ আপনার পোস্টে তো ওইভাবে সাজাতে পারেন নাই, ইউজার ফোকাস করতে পারেন নাই, তাহলে তো এখানে তো বেশি কমেন্ট আসবে না, লাইক আসবে না, শেয়ার আসবে না, ইনফরমেটিভ কিছু দেন নাই। ইউজাররা পড়ে হয়তো আপনাকে অ্যাভয়েড করে দেবে, আপনাকে লাইকও দিবেন না, কমেন্ট দিবেন না, শেয়ার দিবেন না। কমেন্ট দিলেও বকা একটা কমেন্ট দিয়ে দিবে, আর শেয়ার তো অবশ্যই না। তো কাজে এটাও মনে হয় না যে বেশি টাকা দিলেই যে আপনার বেশি এঙ্গেজমেন্ট আসবে, এটা না। আপনাকে ওইভাবে সাজাতে হবে, ইউজার ফোকাস ভাবে সাজাতে হবে, টার্গেট সেট করে সাজাতে হবে, আদারওয়াইজ হবে না। তারপর হচ্ছে ডিটারমাইনিং দ্য রেজাল্ট ইউ ওয়ান্ট টু সি ফ্রম ইচ এভরি ইন্ডিভিজুয়াল অ্যাডস। আপনি প্রত্যেকটা অ্যাডস থেকে কি কি চাচ্ছেন এটাকে ডিটারমাইন করতে হবে। অনেকেও বলেন ভাই আমি আপনাকে 1000 টাকা দেবো, আমাকে লাইক এনে দেন, আমাকে কমেন্ট এনে দেন, আমাকে শেয়ার এনে দেন, আমার সেলস বাড়াই দেন, আমার ফলোয়ার বাড়াই দেন, অনেক কিছু বাড়াই দেন। ওরে ভাই দিবা 1000 টাকা সবই একসাথে চাইতেছো? অবশ্যই না। আপনাকে ফোকাস করতে হবে, ডিটারমাইন করতে হবে কি চাচ্ছেন। আপনি কি বেশি লাইক চাচ্ছেন? যেমন ডিটারমাইন দ্য রেজাল্ট ইউ ওয়ান্ট টু সি ফ্রম ইচ এন্ড এভরি ইন্ডিভিজুয়াল অ্যাডস। প্রত্যেকটা অ্যাডস থেকে আপনি কি চাচ্ছেন, আপনাকে টার্গেট করতে হবে। আমি শুধু লাইক বেশি চাচ্ছি, আপনি লাইকের দিকে ফোকাস করতে হবে। না আমি বেশি বেশি কমেন্ট চাচ্ছি, তাহলে আপনাকে কমেন্টের দিকে ফোকাস করতে হবে। আমি বেশি শেয়ার চাচ্ছি, আমি শেয়ার দিকে ফোকাস করতে হবে। আমি বেশি সেলস চাচ্ছি, সেলসের দিকে ফোকাস করতে হবে। শুধু একদিকে যেতে হবে, মানে একসাথে সবগুলো হজবরল করলে কিন্তু কোনোটাই হবে না। আপনাকে ডিটারমাইন করতে হবে আপনি কি চাচ্ছেন এই অ্যাডস এর মাধ্যমে, অ্যাডস এর পোস্টের মাধ্যমে কি চাচ্ছেন। লাইক যদি চান লাইক আসবে, কমেন্ট যদি চান কমেন্ট দিতে হবে, যদি শেয়ার বেশি চান শেয়ার আনতে হবে, যদি সেল বেশি বাড়াতে চান সেলস এ বাড়াতে হবে। না ভাই আমার কিছু দরকার না, আমার ফলোয়ার বাড়ানো দরকার আছে, ঠিক আছে, ফলোয়ার বাড়ানো যাবে, ঠিক আছে, বা আমার পেজটা সবার কাছে রিচ করা যাবে ইজিলি। এটাকে আপনাকে ডিটারমাইন করতে হবে, দেন যে কোনো একটা সেক্টর নিয়ে কাজ করতে হবে। সবগুলো একসাথে করা যাবে না, সবগুলো একসাথে করলে দেখা গেছে কোনোটাই সাকসেস হবে না। তো কাজে আপনার ডিটারমাইন করতে হবে কোনটা চান বেশি, কোন রেজাল্টটা বেশি চান, লাইক বেশি চান, কমেন্ট বেশি চান, নাকি সেল বেশি চান, লিড বাড়াতে চান, নাকি ফলোয়ার বাড়াতে চান, এগুলো আপনাকে ডিটারমাইন করতে হবে। তারপর দেখেন চুজিং দ্য অবজেক্টিভ ফ্রম ইউর ওভারঅল অ্যাডস ক্যাম্পেইন। ওভারঅল অ্যাডস ক্যাম্পেইন বলতে চুজিং দ্য অবজেক্টিভ ফ্রম ইউর ওভারঅল অ্যাডস ক্যাম্পেইন। অর্থাৎ আপনার অবজেক্টিভ, ইভেন যেমন আমি অ্যাড দিতেছি, আমার অবজেক্টিভ ইভেন দেখেছি ইউজারের অবজেক্টিভ যদি সেম হয়ে যায়, টার্গেটের অবজেক্টিভ যদি সেম হয়ে যায়, তারপরে আমার ক্যাম্পেইনের অবজেক্টিভ যদি সেম হয়ে যায়, সবার অবজেক্টিভ উদ্দেশ্য যদি সেম হয়ে যায়, তাহলে এটা সবাই সাপোর্ট করবে। যেমন আমার অবজেক্টিভ একটা, আমি চাচ্ছি আমার সেল বেড়ে যাক, আমার ইউজার চাইছে আমার পোস্ট থেকে একটা ইনফরমেটিভ পোস্ট চাচ্ছে, তাহলে আমার ইউজারের অবজেক্টিভ হচ্ছে পোস্ট ইনফরমেটিভ যাচ্ছে, আর আমার অবজেক্টিভ হচ্ছে কি, অবজেক্টিভ হচ্ছে
সেলস বেড়ে যায়, তাহলে কি আমার উদ্দেশ্য আর আমার ইউজার উদ্দেশ্য কিন্তু সেম না, তাহলে যে ওর সাথে ম্যাচ হচ্ছে না, তাহলে কি আমার সাথে একটা বন্ডিং হবে না, কমিউনিকেশন হবে না, তাহলে এটা সাকসেস হবে না। তো কাজে সবার অবজেক্টিভ যদি সেম হয়ে যায়, ওভারঅল অবজেক্টিভ যদি সেম হয়ে যায়, মানে পছন্দের হয়ে যায়, সবার সবার আমার অবজেক্টিভ যেটা ওর পছন্দ হয়েছে, ওর অবজেক্টিভ যেটা আমার পছন্দ হয়েছে, সবার যদি সেম হয়ে যায়, তাহলে এটাকে একটা সাকসেসে রূপান্তর যাবে। ওইটাও আপনাকে চুজ করতে হবে যে দ্য অবজেক্টিভ ফ্রম ইউর ওভারঅল অ্যাডস ক্যাম্পেইন, ওভারঅল অ্যাডস ক্যাম্পেইনটা যে আপনি রান করবেন, ওভারঅল সবার উদ্দেশ্য কি সেম কিনা, চাহিদা কি সেম কিনা। যদি চাহিদা আমার ইউজার চাইতেছে আইফোন, আমি দিতেছি মনে করেন মটোরোলা একটা ফোন, তাহলে তো আমার উদ্দেশ্য আর আমার ইউজার উদ্দেশ্য সেম না। তো ভিন্ন হলে সমস্যা আছে। তো আমার ইউজার টার্গেটে আমার একটা লোক চাচ্ছে 30 বছর, একটা ছেলে চাচ্ছে পোস্টটা পাক, আমি পাঠাইতেছি, পোস্টটা পাঠাইতেছি একটা 50 বছর এক বৃদ্ধ লোকের কাছে পাঠাইতেছি, তাহলে কিন্তু আমার উদ্দেশ্য আর আমার চাহিদার উদ্দেশ্য কিন্তু সেম না। তো কাজে এই ওভারঅল যে অবজেক্টিভটা আছে, উদ্দেশ্যটা আছে, এগুলো মেনটেন করতে হবে। এটার জন্য আপনাকে আপনার ইউজারদেরকে স্টাডি করতে হবে, আপনার ইউজাররা কখন থাকে, কখন লাইক, কারা বেশি লাইক দিতেছে, কোন এজের মানুষ লাইক বেশি দিচ্ছে আমার পোস্টগুলো, এগুলোকে অ্যানালাইসিস করতে হবে। এগুলো আমি কিভাবে করতে দেখাতে হবে, দেখাবো, অবশ্যই দেখাবো। এইগুলো অ্যানালাইসিস করে আপনাদের অ্যাডসটা যদি রান করেন, আশা করি আপনারা সাকসেসফুলি অ্যাডসটা রান করতে পারবেন। ইভেন কাঙ্ক্ষিত ফলোয়ার, সেলস যেটা চান এটা পেয়ে যাবেন, বা মার্কেটিংটা সফলভাবে লিড করতে পারেন। আদারওয়াইজ মনে করেন আপনি মার্কেটিং করবেন, দেখবেন আপনি হতাশা ক্রিয়েট হচ্ছে, কি ভাই এত পোস্ট করছি, এত কিছু করতেছি, কোনো লাভ হবে না। ওই এরকম গাধার পরিশ্রম করবেন, ওই শিয়াল মামা বা বাঘের মতো পরিশ্রম করবেন না। ও বাঘ কি করে, ওই শিকারে একটাই ধরে রেজাল্ট পেয়ে যায়, কিন্তু গাধা সারাদিন পরিশ্রম করে রেজাল্ট জিরো পায়। সো কাজে আপনাকে এইগুলো জেনে, এগুলোকে আয়ত্ত করে, এগুলো স্টাডি করে যখন আপনি কাজ করবেন, তখন আপনার জিনিসের মধ্যে সাকসেস আসবে। আদারওয়াইজ দেখে গেছে আপনি মার্কেটিং জিনিসটা সোশ্যাল মিডিয়াতে আসবে না। ওইটাই রিপন ভিডিওর মতো হাই প্যান্টস এরকম, বা একটা মহিলা কি করলো, অনলাইনে দেখলো একটা শাড়ি দিল বা একটা জামা দেখাইলো, বিক্রি করলো, এগুলোই কাজ। আর না হলে কোন ফেসবুক মার্কেটিং এর থেকে বেশি পাবেন না। কিন্তু ফেসবুক কিন্তু ওভারঅল জিনিসটা যদি জানেন, তাহলে দেখবেন ফেসবুক মার্কেটিং কিন্তু খুবই মজা। কারণ বিশ্বের 700 কোটির মধ্যে মনে করেন 400-র উপরও কোটির মানুষ অনলাইনে থাকে, আর এর মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে ফেসবুকে। তো ফেসবুকে দেখেন আপনারাই কতজন কি ইউজ করেন, ইউটিউব কতজন ইউজ করেন, টুইটার কতজন ইউজ করেন, ইনস্টাগ্রাম কতজন ইউজ করেন, কিন্তু কোনটাতে বেশি একটু দেখেন, ফেসবুক। কাজে ফেসবুকটা যদি আপনি ওভারঅল ধরতে পারেন, তাহলে মনে করেন আপনার মার্কেটিং যে সেক্টরে যদি সফল হয়ে যান, ফেসবুক মার্কেটিং ক্ষেত্রে যদি আপনি সফল হতে পারেন, তাহলে আপনার মনে করেন সাকসেসটা দ্রুত আসবে। তো এখানে কি লেখা আছে, অবশ্যই কিছু লেখা আছে, ঠিক না? থ্যাংক ইউ, মানে কি আজকে আর করাচ্ছি না। তো কাজে আপনাদের কিছু কোয়েশ্চেন নেব, কোয়েশ্চেনগুলো যদি দেন। ধৈর্য খুবই কম।